কাছে তার ঘটনা শুনবো আমরা। এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলতেন। ভাই একটু কাছে আসতে হবে। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম অমিত। আমি ফতুল্লাহ অবদারপুল নারায়ণগঞ্জ থেকে এসেছি। ওকে। সো আপনি ছোটবেলায় দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন এবং সেখানে আপনি পড়াশোনার পারপাসে গিয়েছিলেন, অনেক ছোট তখন আপনি, এবং সেই ছোট বয়সে মা বাবাকে ছেড়ে অনেক দূরের একটা দেশে সেখানে একা থাকা এবং সেইখানে যে অদ্ভুত এক্সপিরিয়েন্স হয় আপনার, সেই এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন, রাইট? জি। আমরা চলে যাই আপনার ঘটনায়। ফার্স্ট অফ অল আমি অনেক ছোট থেকেই বাইরে ছিলাম। তো বাইরে থাকার কারণ ছিল আমার বাবার ডেট। আনফরচুনেটলি আমার খুব কম বয়সী হয়ে যায় আমার বাবার ডেট, আমি ছোট থাকতে। তো তখন আমার চাচাতো ভাই অলরেডি সে একটা হোস্টেলে পড়ে ইন্ডিয়াতে। তো সেই হোস্টেলে আমাকে আমার চাচা অ্যাডমিট করে। আচ্ছা। তো অ্যাডমিশনের আগে আমার চাচাতো ভাই আমাকে বিভিন্ন ব্যাপারে ভয় দেখাতো যে তুই হোস্টেলে যাবি, তো ওই হোস্টেলে ভূত আছে, এটা আছে, ওটা আছে, তো অনেক কিছু বলতো। তো আমি ছোট থাকতে অনেক নটি ছিলাম, যার কারণে আমার কোনো এসবে মানে খেয়ালই থাকতো না। তো ইভেনচুয়ালি যাই রাসেল ভাই 2001 সালে আমি ওই হোস্টেলটা জয়েন করি। তো জয়েন করার পর আমার প্রথম কয়েকটা দিন নর্মাল কাটে। বাড়ির কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, তো একটু নর্মাল কাটে। তো তৃতীয় কি চতুর্থ দিন ঠিক আমার ওটা খেয়াল নেই। তো তখন আমার আর কি একটা এক্সপিরিয়েন্স হয়। আর এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণ হলো, যেটা আগে থেকে বলে রাখি, আমার রাত্রেবেলা টয়লেটের একটু প্রবলেম হতো। ছোট ছিলাম তখন, প্রায় 7 থেকে 8 বছর বয়স ছিল আমার। তো তখন আমার মা আমাকে রাত্রেবেলায় ঘুম থেকে উঠে টয়লেটে নিয়ে যেত। তো তখন তিনি না থাকার কারণে ওখানে, তো আমার একটু প্রবলেম হতো রাত্রে। তো একদিন রাত্রে আমার হঠাৎ করে ঘুমটা ভাঙে, আর আমি উঠে বাথরুমের দিকে যাব চিন্তা করলাম। তো আমি যাওয়ার আগে আমাদের রুমের ভিতরে যে আমাদের কেয়ারটেকার গুলো ছিল, আন্টি 5-6 জন, তো ওনারা সবাই ঘুমাইছিল। ওনাদেরকে আমি গিয়ে ডাকাডাকি করি, তো ওনারা কেউ উঠে না। তো আমার ক্লাসমেট বা রুমমেট যাকে বলেন, তো ওনাদেরকে আমি পাশাপাশি ডাকাডাকি করছি যে একটু উঠতে, তো ওনারা কেউ উঠেন, সবাই বিভোর ঘুমেছিল। তারপর আমি না পেরে একাই চলে যাই বাথরুমে। তো আমাদের বাথরুমটা ছিল আপনার এক সিরিয়ালে আসলে 15টা টয়লেট ছিল, এই পাশে 15টা, এই পাশে 15টা, টোটাল 30টা। তো 30টা টয়লেট থাকার কারণে দেখা গেছে একবারে মাঝখানে যে ওয়াকওয়েটা ছিল ওটা বরাবর একটা জানলা ছিল, কোনো শাটার বা কিছু ছিল না জানলাটাতে, জাস্ট নেট ছিল স্টিলের। তো আমি কিভাবে জানো প্রথম বাথরুমে নিয়ে গেলে একবারে শেষের বাথরুমে চলে যাই হাঁটতে হাঁটতে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আমি টয়লেট আছি। তো ইন্ডিয়া তো খুব একটা ঠান্ডার জায়গা, কার্শিয়ং, দার্জিলিং, যেটা সবাই চিনে। তো রাত্রেবেলা ওটা অনেক ঠান্ডা পড়ে। তো হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার শরীরে লাগে। তো ঠান্ডা বাতাসটা লাগার কারণে আমি হঠাৎ করে পিছনে তাকাই দেখতে, তো দেখি যে স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কুয়াশা আসছে জানলা দিয়ে। তো আমাদের জানলা থেকে একটা বট গাছ একবারে স্ট্রেটলি দেখা যেত। তো ওদিনকার বেশি একটা কুয়াশা ছিল না, হালকা পাতলা, তো বট গাছটা কাছাকাছি ছিল, দেখা যেত, সেটা আমাদের মাঠের সাথে ছিল। তো বট গাছটার দিকে আমি খেয়াল করতে করতে এক সাইডে দেখি একটা সাদা কি জানি ঝুলে, মানে বট গাছে আছে, কি অবস্থায় আছে তখন খেয়াল করিনি। তো ওটা দেখার পর আমি কৌতূহল জাগলো আমার যে ওটা জিনিসটা কি। তো সাথে সাথে ভয়ও পাইছি। তারপর আমি চেক আউট করার জন্য আবার একটু দেখলাম। তো দেখি একটা মেয়ে সাদা পোশাক পরে, চেহারাটা দেখা যাচ্ছে না, সে নিচের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু দড়ি দিয়ে ঝুলতেছে বট গাছটার সাথে। তো এটা দেখে তো ভাইয়া আমার পুরা মানে ভয়ে শরীর কাঁপতাছে। কিছুক্ষণ পর যখন আবার তাকাইছি, 2-1 সেকেন্ড পর, দেখলাম যে মেয়েটা আমার দিকে তাকায় রয়েছে, জাস্ট নর্মালি তাকায় রয়েছে, কিন্তু হাসতাছে, মানে মুখটা একটু আওয়াজ হাসি নেই। হাসি। হ্যাঁ, মুখটা একটু হাসি হাসি, কিন্তু কোনো আওয়াজ নেই। রাইট। তো এটা দেখে তো ভাই আর সহ্য করতে পারলাম না, ওখানে আমার ভয়কে আর আটকায় রাখতে পারলাম না, আমি সাথে সাথে দৌড় দিছি। দৌড় দিয়ে আমার ডরমেটরিতে ঢোকার সময় আমি ডরমেটরির দরজার সাথে ধাক্কা খেয়েছি, কারণ আমি দরজাটা একটুখানি খুলে বেরিয়েছিলাম। তো আমি কোনো মতে ভিতরে ঢুকা আমি খাটে শুয়ে পড়ি কম্বলের নিচে। তো সারাটা রাত্র আমার ভয়ে কাটছে, কখন ঘুমাই গেছি ঠিক বলতে পারবো না। তো সকালবেলায় আমাদের ডরমেটরির টিচার আসছে,
আসে সবাইকে ডাকতেছে, তো দেখছে সবাই উঠছে, আমি উঠি নাই। তো আমাকে টাইনা উঠাইছে, দেখে আমার খুব জ্বর। তো জ্বর আমাকে সাথে সাথে সে হোস্টেলে, আমাদের নিজস্ব হসপিটাল ছিল যেটা ফার্স্ট মানে ইমার্জেন্সিতে কাজ করতো। তো আমাদের হোস্টেলের আপনার হসপিটাল জাস্ট একটা নার্স ছিল, উনি ডাক্তার, উনি নার্স, উনি নিজে সব কিছু উনি take care করেন। সবকিছু করতো আমাদের। হুম, তো তখন ইয়ারের প্রথম ছিল, মানে ফেব্রুয়ারির দিকে ছিল, তো ইভেন্চুয়ালি কেউ সিট ছিল না, আর নতুন স্টুডেন্ট এখনো সবাই আসে নাই জয়েন করতে। তো আমি ওই পুরা ওয়ার্ডটাতে একা ছিলাম, সিঙ্গেল। তো সারাদিন আমার স্বাভাবিক কাটছে, একটা মানুষ অসুস্থ থাকলে যেভাবে থাকে। তো নার্স আমার সারাদিন দেখাশোনা করার পর রাত্রেবেলায় মেডিসিন দিল, খাবার টাবার খেলাম। তো আমাকে যাওয়ার আগে বললো যে তোমার যদি কিছু লাগে আমি পাশের রুমে আছি, আমাকে ডাক দিও। আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে। তো নার্সের রুমটা একবারে আমাদের বরাবর ছিল, যে সাইডে বেড গুলো সিরিয়ালে এটা বরাবর, আর উনার রুমের পাশে ছিল উনার ডেস্ক, যেখানে আচ্ছা। উনি সবসময় বসতো। তো ডেস্কটা ওপেন এরিয়াতে ছিল। তো রাত্রে আমি ঘুমায় পড়ছি খাওয়া দাওয়া করে, হুম হুম স্বাভাবিকভাবে। আবার ওই দিনকে আমার মানে রাত্রে ঘুমটা ভেঙে গেছে। হুম এবারকে ঘুমটা ভেঙে গেছে, অস্বস্তি ফিল হচ্ছে, বাড়ির কথা মনে পড়তেছে, আবার উপর দিয়ে আমি অসুস্থ। তো মাকে ছাড়া অনেক কষ্ট হচ্ছে থাকতে, কখনো থাকি নাই বাসার বাইরে, ফার্স্ট থাকতেছি। তো তখন অনেক ছোট আমি, তাই আমি একটু মনটাকে ফ্রেশ করার জন্য জানলার দিকে গেলাম। তো জানলাটা আপনার কাচের জানলা ছিল, যে কার্টেন ছিল, তো কার্টেনটা সরাই আমি দাঁড়ায় আছি। তো রাত্রে অনেক কুয়াশা আছে ভাইয়া, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ডার্ক, এক ফোঁটা আলো ছিল না বাইরে। তো একটা মানুষ আপনার দৌড়ে গেলে যেরকম একটা মানে শ্যাডো দেখা যায়, হুম। ঠিক সেম শ্যাডোটা আমি দেখছি। ঠিক কোন জায়গায় দেখেছেন এটা? ঠিক এটা জানলার বাইরে দেখছি, কিন্তু আপনার ব্যালকনিতে না, ওকে এটা মিডিয়ারে দৌড়ে যাচ্ছে, ওকে। জাস্ট একবার চলে গেল। এটা দেখে আটকা দেখে, আমি তো জানলাটা খুব ক্লোজ ছিলাম, মানে কি জানলাটা স্পর্শ করে দাঁড়িয়েছিলাম। তো এটা দেখে আমি আটকা পড়ে যাই। ও পরে উঠে আমি নার্সের রুমের দিকে দৌড় দিই ওনাকে ডাকতে। তো দৌড় দিতে গিয়ে আমি দেখি যে ওই ডেস্কটার সাথে, নার্সের ডেস্কটার সাথে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আচ্ছা। এটা দেখে তো ভাইয়া পুরা মানে ভয়ে কি বলবো, আমি নার্সকে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু আমি চিল্লাচ্ছি ওর সাথে, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো 5-6 বার ধাক্কা দেওয়ার পরে নার্স রুমটা খুলে আমাকে বলে কি হয়েছে। তা আমি ওনাকে জাস্ট ওই দিকে দেখাচ্ছি, তার ডেস্কের দিকে, কিন্তু আমি কিছু বলতে পারতাছি না। তো 2-3 বার ইশারা করার পর উনি তাকাইছে ডেস্কের দিকে। তো উনি তাকায় দেখে ওখানে কিছু নাই, আমিও দেখলাম কিছু নাই। তো আগে কিন্তু ওখানে একটা মেয়ে খাড়ায় ছিল, ওই সেম মেয়েটা ভাইয়া যেটা আমি গাছে দেখেছিলাম ঝুলতেছে। তো এটা দেখে আমি ফেন্ট হয়ে গেছি ওইখানে। পরের দিন সকালবেলা যখন সেন্স ফিরছে আমার, তো প্রিন্সিপাল স্যার আসছে। প্রিন্সিপাল স্যার এসে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে। তো আরেকটা কথা বলে রাখি যে প্রথম দিন আমার যে ঘটনাটা ঘটছে আমার সাথে, ওটা কিন্তু আমি কেউ শেয়ার করিনি ভয়ের কারণে। তো ওই দিনকে আমি বাধ্য হয়ে স্যারকে বলছি যে স্যার আমার গতদিন এই সমস্যাটা হয়েছিল, এখানে এই হ্যাঁ, সমস্যা এই হয়েছিল। সমস্যাটা হয়েছিল, আমার ডমিটরি থেকে বাথরুমে গিয়েছিলাম, আমি এই সমস্যাটা হয়েছিল। তো আমি তো ভয় আপনাদেরকে কিছু বলিনি, বলি নাই। হ্যাঁ হ্যাঁ। যার কারণে আমার জ্বর আসছে। হুম হুম। তো ওই আজকেও আমার এই ঘটনাটা ঘটছে কালকে রাত্রে, এই কারণে আমি অজ্ঞান হয়ে গেছি এটা দেখা। তো স্যার বললো যে তুমি নতুন স্টুডেন্ট, নতুন নতুন এসেছো, বাবা মা ছাড়া থাকতেছো, হোম সিকনেস যেটাকে আমরা বলি, হোম সিক হোস্টেল লাইফের, হুম তো ওটা হয়তো বা তোমার হয়েছে। তো এটা নাথিং আনইউজুয়াল, এটা জাস্ট ন্যাচারাল। তো উনি এটা বলে আমাকে এটা কাটাই দিল। তো আমি আর ওনার সাথে কিছু বলি নাই। তো আমার যে ভাইটা ছিল, চাচাতো ভাই, ওনার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তো ওই ফ্রেন্ডটার সাথে আমাকে উনি ইন্ট্রোডিউস করে দিয়েছিল ফার্স্টে যখন আমি গেছি হোস্টেলে, যাতে কোনো কিছু প্রয়োজন পড়লে তার সাথে করতে পারি। আর আমার ভাইয়ার ফ্রেন্ডটা ওই হোস্টেল আমার ভাইয়ার আগে জয়েন করছে, তো ইভেনচুয়ালি সে অনেক কিছু জানে ওই হোস্টেলের ব্যাপারে। তো ওনাকে আমি জিজ্ঞেস করার আগে ও কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সিনিয়র স্টুডেন্টদেরকে, যে কিছু আছে নাকি, বা আপনারা কিছু দেখছেন নাকি। তো ওনারা আমাকে কিছু বলে না এগুলো। আচ্ছা। তো শেষমেশ আমি ভাইয়ার কাছে যাই যে ভাইয়া এমন এমন, আমি তো 2 দিন দেখছি এগুলো। পরে উনি আমাকে বলতেছে যে দেখ, এগুলো তো আসলে তোদেরকে বলা ঠিক না, কিন্তু আমাদের হোস্টেলে একটা ইনসিডেন্ট হয়েছিল হুম 1993-তে। হুম
একটা মেয়ে আমাদের সায়েন্স ল্যাবে সুসাইড করছে। আচ্ছা, তো ওর লাশটা আর কি পরে বাবা মার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে পুলিশের কাস্টডি থেকে। তো এগুলো ক্লিয়ার হওয়ার পরেও আমাদের হোস্টেলে বিভিন্ন জায়গায় ওই মেয়েটার মানে আত্মাটাকে দেখা যায়, মানে মেয়েটাকেই দেখা যায় বিভিন্ন সিস্টেমে আর কি। এক এক সময় এক এক জায়গায় দেখা যায়, জাস্ট নাইট টাইমে, ডে টাইমে দেখা যায় না। আর ওই মেয়েটাকে মেনলি ওই বট গাছটার সাথে দেখা যায়, কারণ হলো ওই মেয়েটা ওই বট গাছটাকে খুব পছন্দ করতো। আমরা যখন সবাই খেলতাম তো ও ওই বট গাছটার নিচে বসে পড়তো, তো সবার সাথে ওইদিকে বসে আড্ডা দিত, ওখানে একটু বেশি টাইম পাস করতো, যার কারণে ওখানে ওকে দেখা যায় বেশিরভাগ। তো এগুলো শোনার পর তো ভাই আমার খুব ভয় করছে। আমি রাত্রেবেলা কয়েকদিন উঠলেও আর জানলার পাশে যেতাম না। তো আমি ওইখানে প্রায় ধরেন 5 বছর থাকছি, এর ভিতরে অনেকবার এগুলো দেখছি, আবার আমার সাথে আরো কয়েকজন দেখছে। তো এগুলো দেখার পরে ধরেন আস্তে আস্তে একটু ইজিলি ফিল হয়ে গেছে, কারণ হলো কি রেগুলার 2-1 দিন পর পর এগুলো দেখতাছি, সেম জিনিসটাকে দেখতাছি, আর আমাদের কোনো ক্ষতি করতেছে না এটা, এমনকি আমাকে কোনো ক্ষতি করতেছে না, ভয়টা আর কি চলে গেছে। তো এটা স্বাভাবিক, সবাই দেখে, যেহেতু আমিও দেখতাছি, এটা আনইউজুয়াল কিছু না, এটা ইগনোর করতাম। তো আমি হোস্টেল থেকে 2005-এ চলে আসা পড়ি। তো 2006 নয়তো 7-এর দিকে, ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার ফ্রেন্ড আর কি বলছিল আমাকে ফোন দিয়া যে ওই বট গাছটার কথা মনে আছে? আমাকে হ্যাঁ, বট গাছটা না ভাঙা পড়ে গেছে। তো জিজ্ঞেস করলাম যে কিভাবে পড়ছে, তো বললো যে আমাদের এখানে তো ল্যান্ডস্লাইড হয় ইউজুয়ালি, তো বৃষ্টি পড়ছিল এক রাত্রে অনেক, তো মাটি নরম হয়ে বট গাছটা পড়ে গেছে নিচের এক বাসার উপরে, তো বট গাছটা কাইটা ফেলছে। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে বট গাছটা কাটছে ওই মেয়েটাকে কি আর দেখা যায়, যে আমরা সবাই দেখতাম? ও কিন্তু ওটা দেখছিল, আমার সাথে শেয়ার করছে এটা। তো বললো যে না, এখন তো দেখি নাই, তো পরে অন্যদের কথা আমি বলতে পারি না। ওকে, তো রাসেল ভাইয়া হোস্টেলের নামটা বললাম না, আপনি জায়গার নাম বলেন। আপনি জায়গার নামটা বলেন। দার্জিলিং, হ্যাঁ, ইন্ডিয়াতে এটা লোকেটেড, ওয়েস্ট বেঙ্গলে। এবং দার্জিলিং থেকে যখন কেউ শিলিগুড়ির দিকে যখন বাই রোডে আসে বা যাওয়ার সময় এই জায়গাটা পড়ে, এই জায়গাটার মেন দুটা ল্যান্ডমার্ক হলো আপনার, একটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি ওইদিকে গীতা পাহাড়ে, একটা হলো রক গার্ডেন। রাইট। রক গার্ডেনটা হলো অনেক একটা মানে হন্টেড জায়গা, যেটা আমরা শুনছি কিন্তু আমরা কাহিনী কিছু দেখি নাই। ওখানে সুসাইড হয়েছে অনেক সাইন্স দেখা যায়। এই দুটা একটা ল্যান্ডমার্ক জায়গা, ওই হোস্টেলটা খুব কাছে এটার থেকে। অনেকে যারা মানে শুনতেছে তারা চিনতে পারবে এটা কোথায়, অনেকে শুনছে। নামটা বললাম না কারণ হলো আমার ফেসবুকে এখনো আমার হোস্টেলের পেজের সাথে আমি জয়েন্ট আছি, সেটা বলার খুব একটা দরকার নাই। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, অনেকে হয়তো এখন শুনছেন এবং অনেকে হয়তো এই মুহূর্তে হোস্টেলেও আছেন, অনেকে হয়তো এই মুহূর্তে সেই হোস্টেলেও আছেন, অনেকে হয়তো এই মুহূর্তে একা আছেন। আপনি একটু বলবেন যে মানে তারা সবাই একটু অনুভব করতে পারবেন, বা হয়তো আপনার কথার মাধ্যমে তারাও সেই মানে মুহূর্তটাকে দেখতে পাবেন, অবলোকন করতে পারবেন, যেটাকে আমরা বলি আর কি। মেয়েটা দেখতে কেমন ছিল? এটা দেখতে ছিল আমরা স্বাভাবিক যেমন দেখি, চুল স্ট্রেট করলে চুলগুলো একবারে মানে এন্ড গুলো কিন্তু মিলে না, এবড়ো খেবড়ো থাকে, আপ এন্ড ডাউন, স্ট্রেট চুল সামনের দিকে দেওয়া। আর আপনার চেহারাটা একটু ফর্সা টাইপের, জাস্ট আপনার একটু চাকমা কি চাইনিজ টাইপের মেয়ে ওরকম। তো মেয়েটার ছবি আমি দেখছিলাম, কারণ হলো মেয়েটা আমাদের হোস্টেলের আপনার গার্লস ক্যাপ্টেন ছিল। আপনি যখন দেখেছেন তখন মেয়েটার বয়স আনুমানিক কত হবে? যখন মেয়েটার বয়স প্রায় তখন 16 কি 18 হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি SMS চলে এসছে। মনীষা রাজশাহী থেকে লিখেছেন, ভাইয়া কিছুক্ষণ আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল সেদিন আমাদের কাছে, আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ সেটা পড়ে শোনাবো। আমাদেরকে তানজিম বরিশাল থেকে লিখেছেন, ভাই বরিশাল আসবেন কবে? বরিশাল আসবো বইমেলা শেষ হলে, গত সপ্তাহে আমরা বলেছি, আরো একবার জানিয়ে দিলাম আপনাদেরকে। ব্রিজু আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, তার একটা ফ্রেন্ডের মা খুব অসুস্থ, সো তিনি তার জন্য প্রে করতে বলেছেন। প্রে করছি যেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। শুধু তিনি নন, যারা যারা অসুস্থ হয়েছেন তারা সবাই যেন সুস্থ হয়ে ওঠেন, এবং আপনারাও সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বিশ্বজিৎ দে আমাদের বরিশাল থেকে
থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন, তিনি একই কথা বলেছেন যে বরিশালে আমরা কবে আসবো। আমরা এই তো বইমেলা শেষ হলে চলে আসবো ইনশাল্লাহ। সিদ্দিক আমাদের জুরাইন থেকে এসএমএস করেছেন, বাহার খিলগা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও সাকিব আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ইমরুল নড়াইল থেকে, আকাশ আমাদের ফুলবাড়িয়া থেকে এসএমএস করেছেন, ইমরান খুলনা থেকে এসএমএস করেছেন। হোস্টেলে তারা 3 জন রুমমেটের সাথে শুনছেন, দেখেন দেখে চলতে পারেন আবার ওইরকম কাউকে হয়তো আশেপাশে। ফারিজা আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে। এছাড়া আমাদেরকে শামীম এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন জেরিন ময়মনসিং থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের এসএমএস করেছেন, ফায়েদ আমাদের ভোলা থেকে এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদেরকে শাওন দাস সহ আরো অনেকে। আপনাদের এসএমএস এর পরে আসবো। আমি এবার একটা খুব রিস্কি কাজ করছি, অনেক বড় একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি পড়ে শোনাবো। যদিও গলার অবস্থা খুব একটা ভালো না আজকে, তারপর আমি চেষ্টা করব, এবং যদি ভুল হয়ে যায় বা কোনো ঝামেলা হয়ে যায় তাহলে আপনারা আশা করছি যে তেমন একটা মাইন্ড করবেন না। চেষ্টা করছি পড়ার, ঠিক যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ছি। ডিয়ার রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি সবসময় ভালোর দলে আপনি, তাই আর কেমন আছেন জিজ্ঞেস করলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম কেবিআর খায়রুল বাশার রাজু। তারপরে আপনি নাম বলার পরে লিখেছেন যে নামটা মেনশন না করতে, আমি বলে ফেলেছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তার বাসা, আপনার বাসা কোথায় সেটা আমি আর বললাম না, তাহলে সবার ঝামেলা হয়ে যাবে এবং সবাই আপনাকে হয়তো চিনে ফেলবে। ঘটনাটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, সময় এবং সুযোগ দুটোই না থাকায় আমি আমার ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি। যদি আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে লিসনারদের পড়ে শোনাবেন। আশা করছি যে যাই হোক, আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার বয়স এখন 26। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ পাশ করে চাকরির জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও কোনো ভালো সুযোগ পাচ্ছিলাম না। তাই আমি ঠিক করলাম যে আপাতত নিজের হাত খরচ চালানোর জন্য আমি একটা পার্ট টাইম জব করব। কিন্তু আমাদের এখানে তেমন কোনো পার্ট টাইম জবের সুযোগ নেই। আমার এক কাজিন আমাকে অ্যাডভাইস দেয় একটা পরিবহনের সঙ্গে পার্ট টাইম জব করার জন্য, কারণ সে নিজে সেখানে জব করত। পরিবহনটার নাম আমি আপনার জন্য উল্লেখ করছি, বাট লিসনারদের সেটা বলার দরকার নেই, এবং তিনি তারপরে সেই পরিবহনের নাম উল্লেখ করেছেন। এবং এই পরিবহনটি রাজশাহী ঢাকা রুটে চলে, এসি এবং নন এসি দুটোই চলে, এবং এই রুটে চলাচলকারী একটি স্বনামধন্য একটি পরিবহন এটা। এবং এখানে আমি সুপারভাইজার বা গাইডের পোস্টে জব শুরু করি। প্রথমে 5 দিন ট্রেনিং করে কাজ শুরু করলাম। সবকিছু ভালোই যাচ্ছিল। ঘটনার দিন ছিল সোমবার, অর্থাৎ সেদিন মানডে ছিল, এবং তারিখটা ছিল 1/2/2016। আমি রাতে 12:15 গাড়িতে ঢাকা যাব। ঠিক সময় মতো কাউন্টারে উপস্থিত হলাম এবং ঠিক সময় মতো গাড়িও ছাড়লো। সেদিন আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল মোট 24 জন। গন্তব্যস্থল ঢাকা টেকনিক্যাল মোড় কাউন্টার। রাস্তায় সিরাজগঞ্জে 20 মিনিটের হোটেল বিরতি। বলে রাখা ভালো, আমাদের গাড়িতে যে সমস্ত সিট গুলো ছিল তার মধ্যে 40টি, মোট সিট হচ্ছে 40টি, এবং 40 জন যাত্রী সেখানে ভ্রমণ করতে পারে। আগেই বলেছি আমাদের গাড়িতে 24 জন ছিল। আমি যখন গাড়ির ভেতরে টিকিট চেক করি তখন লক্ষ্য করি গাড়ির ঠিক পেছনের সারির কর্নারের সিটে একজন লোক বসে আছেন এবং সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আমি টিকিট চেক করতে গাড়ির পেছনের দিকে যাচ্ছি, তখন আমার মনে হলো লোকটা এতগুলো সিট ফাঁকা রেখে কেন পিছনে গিয়ে ঘুমোচ্ছে। কারণ সাধারণত মানুষ গাড়িতে টিকিট করলেও সবসময় সামনের দিকে বা মাঝখানের জায়গাটায় বসতে চায় এবং পিছনের দিকে সাধারণত বসতে চায় না। যাই হোক, মনে করলাম হয়তো ওনার এমনটাই পছন্দ। এই মনে করে আমি ওনার কাছে গেলাম টিকিট চেক করার জন্য। উনি কম্বল দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছেন, কারণ তখন খুব শীতের সময়। আমি কাছে গিয়ে ডাক দিলাম, স্যার আপনার টিকিটটা একটু দেবেন। ওনার কোনো রেসপন্স নেই। আমি আবার ডাক দিলাম, স্যার দয়া করে আপনার টিকিটটা একটু দেবেন। তখনও উনি কোনো রেসপন্স করেন নাই।
তাই বাধ্য হয়ে ওনার গায়ে হাত দিয়ে ডাক দিলাম। ওনার গায়ে হাত দিয়ে আমি একটু স্তম্ভিত হলাম, কারণ ওনার হাত বা শরীর একদম বরফের মতো ঠান্ডা। শীতকালে মানুষের শরীর এমনিতেই ঠান্ডা থাকে, কিন্তু এতটা ঠান্ডা না যতটা ওনার শরীর ছিল। আমি হাত ধরে ঝাঁকি দিতেই উনি চোখ খুলে আমার দিকে তাকান। উনি আমি ওনার চোখের দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে যাই, কারণ ওনার চোখ দুটো একদম ধূসর সবুজ বর্ণের। আমি এমন চোখ আগে কখনো দেখিনি। আজকাল চোখের লেন্স লাগিয়ে অনেকে চোখের কালার বিভিন্ন রকমের করা যায়, আমি টিভিতে সেটা দেখেছি, বাট এই রকম চোখ আমি এর আগে কখনো দেখিনি। যাই হোক, উনি হঠাৎ আমার ওপর খুব রেগে যান। আমি ওনার হাত স্পর্শ করেছি তাই। আমি বললাম, স্যার আপনি ঘুমাচ্ছিলেন, আমি আপনাকে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি উঠছিলেন না, তাই আমি আপনার হাত ধরে ঝাঁকি দিয়েছি। তারপর উনি একটু শান্ত হলেন। আমি ওনার টিকিট চেক করে ওনাকে বললাম, স্যার আপনি চাইলে সামনের দিকে গিয়ে বসতে পারেন। জবাবে উনি বললেন, আমি এখানেই ঠিক আছি। আমি আর কথা না বাড়িয়ে ওনার টিকিটের পেপারটা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কোথায় নামবেন? এটা আমাদের রুলস, প্রত্যেকটা যাত্রীকেই জিজ্ঞেস করতে হয় যে উনি কোথায় নামতে চান। জবাবে উনি বললেন, সঠিক জায়গায় আসলে আমি নিজেই নেমে যাব। আমি আর কথা না বাড়িয়ে আমার জায়গায় চলে গেলাম এবং লোকটি তার জায়গায় বসে রইল। আমাদের যাত্রা চলছে রাত 2:40। আমরা হোটেল বিরতির জন্য সিরাজগঞ্জ রোডে অবস্থিত একটা রেস্টুরেন্ট কমপ্লেক্সে থামলাম। বিরতির নির্ধারিত সময় 20 মিনিট। ঠিক 20 মিনিট পর গাড়িতে আসলাম। সময় হয়ে গেছে, গাড়ি ছাড়তে হবে। আমি যাত্রীগুলো গুনে দেখছি, সবাই আছেন, শুধু পেছনের ওই যাত্রীটি বাদে। আমি হোটেলের ভেতর গিয়ে অ্যানাউন্সমেন্ট দিলাম, তারপরও ওনার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, তবুও তিনি নেই। তখন আমি আবার হোটেলে গিয়ে অ্যানাউন্সমেন্ট দিলাম, তারপর চালান থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন দিলাম, দেখি নাম্বার বন্ধ। আমার একটু রাগ হলো। একটু পর গাড়িতে উঠে পেছনে গিয়ে দেখি উনি ঠিকই ওনার জায়গায় বসে আছেন। আমি দেখে অবাক হলাম। একটু আগেও তো আমি দেখলাম উনি গাড়িতে নেই। আমি ওনাকে বেশ ভালোভাবেই চিনি, তাই ওনাকে চিনতে ভুল হওয়ার কোনো কারণ নেই এবং প্রশ্নই আসে না। তাছাড়া আমি মোট যাত্রী যখন গুনছিলাম তখন একজন কম ছিল এবং সেটা উনি। আমি আমার ওস্তাদ মানে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে উনি কখন উঠলেন গাড়িতে। ওস্তাদ আমাকে বলল যে কই, আমি গাড়ি নামার পর তো কোনো যাত্রী গাড়িতে ওঠেনি। আর ড্রাইভারও গাড়ি স্টার্ট করে গাড়িতে বসে আছেন, ওনার চোখে ভুল হওয়ার কোনো কথা নেই। আমরা বেশ আশ্চর্য মানে অবাক হলাম যে তিনি গাড়ির ভিতরে আসলেন কি করে। যাই হোক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি না করে আমি গাড়িতে এগিয়ে গেলাম এবং ড্রাইভার সাহেব গাড়ি ছাড়লেন। তখন আমরা যমুনা ব্রিজের ওপর মানে বঙ্গবন্ধু সেতুর ওপর হঠাৎ শুনতে পেলাম গাড়ির ভেতর থেকে কোনো যাত্রী আমাকে ডাকছেন, সুপারভাইজার সাহেব। গাড়ির সব লাইট অফ ছিল, তাই ভেতরে বেশ অন্ধকার, তাই আমি দেখতে পাচ্ছি না কে ডাকছেন। আমি ভেতরের মৃদু আলো অন করে দিয়ে পেছনে যেতে থাকি এবং দেখলাম যে সব যাত্রী ঘুমিয়ে আছেন। একদম শেষ সিটে বসা উনি জলজল চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনাকে গিয়ে বললাম, স্যার আপনি আমাকে ডাকলেন? উনি বললেন, আমাকে মির্জাপুর দেহহাটা বাজারের থেকে একটু সামনে একটা ছোট ব্রিজ আছে, ওইখানে নামিয়ে দেবেন। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি সময় মতো আপনাকে ডেকে দিব। এই বলে আমি চলে আসলাম। তারপর আবার গাড়িতে চলছে এবং যে গুলো ঘটছিল তা আমাদের সাথে ওই যাত্রীকে নিয়ে তা সাধারণত কখনো ঘটে না। আর ওনার শরীরটি যে বরফের মতো ঠান্ডা আর ওনার চোখগুলো যে গাঢ় ধূসর সবুজ বর্ণের ছিল, তা সবকিছুই আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। মানে যদিও সবকিছু অস্বাভাবিক ছিল, তারপরে সবকিছু স্বাভাবিকভাবে নিচ্ছিলাম। কিন্তু এর পর যেটা হলো সেটা আসলে আমি কখনোই আশা করিনি। টাঙ্গাইল মির্জাপুর দেহহাটা বাজারের পার হওয়ার পর আমার ড্রাইভার আমাকে বললেন যে এইখানে কোন যাত্রী নামার আছে, যাও ওনাকে নিয়ে আসো। কারণ আমি ড্রাইভারকে আগেই বলে রেখেছিলাম যে দেহহাটা বাজারের পর একজন নামার আছে। আমি ভেতরে ছোট আলোটি জ্বালিয়ে ভেতরে গেলাম এবং ওনাকে ডাকতে গিয়ে যা দেখলাম সেটা মোটেই কখনো আশা করিনি। আমি ভেতরে গিয়ে দেখলাম যে ওই লোকটা যে সিটে বসেছিলেন সেই সিটটি খালি, মানে ওখানে কেউ নেই।
আমি ডানে বামে ভালো করে দেখলাম, ওখানে কেউ নেই। আমি একটু টেনশনে পড়ে গেলাম যে লোকটা গেল কোথায়। আমি মনে করলাম হয়তো সামনের দিকে এগিয়ে আসছে, এসে বসেছে। আমি তখন প্রতিটি সিটের দিকে লক্ষ্য করতে 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 সামনে এগোতে থাকলাম, কিন্তু একদম সামনের সিট পর্যন্ত ভালো করে খুঁজে দেখলাম ওনাকে আমি কোথাও দেখলাম না। এই কথা আমি আমার ড্রাইভারকে আমার আমার ড্রাইভারকে আমার কোথায় গুরুত্ব না দিয়ে আমাকে বললেন, আচ্ছা আমার ড্রাইভার আমার কথায় গুরুত্ব না দিয়ে বললেন, তুমি বড় লাইট জ্বালিয়ে ভালো করে দেখো, হয়তো কোথাও ঘুমিয়ে আছে। আমি আবার বড় লাইট জ্বালিয়ে মাঝখান দিয়ে হাঁটতে লাগলাম এবং দুই পাশে ভালো করে খুঁজতে লাগলাম, কিন্তু গাড়ির শেষ সিট পর্যন্ত গেলাম, বাট ওনাকে কোথাও দেখলাম না। আবার আমি ভয় পেলাম এবং সাথে সাথে ড্রাইভারকে গিয়ে জানালাম। ড্রাইভার আমার কথা শুনে গাড়ি রাস্তার সাইড করে ব্রেক করলেন এবং তারপর তার সিট থেকে উঠে এসে আমার সাথে গাড়ির ভেতরে ওনাকে ভালো করে খুঁজতে লাগলেন। তখন গাড়ির অন্যান্য যাত্রীদেরও ঘুম ভেঙে গেছে। এবার ড্রাইভারও ওনাকে খুঁজে পেলেন না। তখন আমরা গাড়ির গ্লাস বা জানালা চেক করছিলাম, তখন গ্লাস খোলা আছে, কোনো গ্লাস খোলা আছে কিনা। যদিও রানিং গাড়িতে থেকে কেউ জানালা দিয়ে গ্লাস সরিয়ে নামার কথা না, নামতে পারবে না, কিন্তু তারপরেও চেক করছিলাম, বাট কোনো জানালা কোনো গ্লাস খোলা ছিল না। তখন অনেক শীতের সময় এবং এখনই আমার ভয়ে শরীর থেকে ঘাম ছুটে গেছে। তাহলে আসলে লোকটা গেল কোথায়? একটা জলজ্যান্ত মানুষ রানিং গাড়ি থেকে উধাও হয়ে যাবে কিভাবে? তখন ড্রাইভার সাহেব হেল্পারকে বললেন, তুমি একটু গেট খুলে নিচে গিয়ে দেখো তো। হেল্পার গেট খুলে নিচে নেমে হঠাৎ চিৎকার করে বলল, ওস্তাদ, গাড়ি এইটা কোন জায়গায় থামিয়েছেন? এই কথা শুনে আমি আর আমার ড্রাইভার সাহেব খুব দ্রুত গাড়ি থেকে নিচে নেমে যাই। আর নিচে গিয়ে যেটা দেখি সেটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। আমাদের গাড়ি মেইন রাস্তা থেকে প্রায় 50 মিটার দূরে একটা জমির মধ্যে দাঁড়ানো, আর ঠিক সামনে একটা বিশাল বড় গাছ, এবং গাড়ির হেডলাইটে যতটুকু বুঝলাম ওটা একটা তেঁতুল গাছ ছিল। এটা দেখে ড্রাইভার বললেন, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট করে গাড়ি রাস্তাতে নিতে থাকলেন। কিছুক্ষণ পর আমরা মেইন রোড পেয়ে গেলাম এবং এর মধ্যে অনেক যাত্রী কি হয়েছে বলে জিজ্ঞেস করলেও আমরা বললাম, কিছু হয়নি, আপনারা ঘুমান। কিন্তু আসলে ঘটনাটা কি ঘটলো আমাদের সাথে, গাড়ির ভেতরে ওই লোকটা গেল কোথায় যে পেছনের সিটে বসেছিল, আর ড্রাইভারও গাড়িটা রাস্তার পাশে না নিয়ে গিয়ে এমন আজব জায়গায় গাড়িটা, মানে রাস্তার পাশে থামিয়েছিলেন সেই গাড়িটা এমন আজব জায়গায় 50 মিটার দূরে জমির মধ্যে গেল কিভাবে? এই সব প্রশ্নের উত্তর আসলে আমার জানা ছিল না। তারপর আমরা একদম সোজা টান দিয়ে গাড়ি ঢাকায় নিয়ে আসি এবং প্রথম যাত্রী আমায় গাবতলী টার্মিনালের সামনে, মাঝে আর কোনো জায়গায় গাড়ি থামেনি। আমরা তিনজনই বিষয়টা নিয়ে চরম একটা ঘোরের মধ্যে ছিলাম এবং কোনো কিছুই মাথায় ঢুকছিল না, কোনো কিছুই ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। এবং এইগুলো ঘটনা, মানে এতগুলো ঘটনা আমাদের সাথে কেন ঘটলো, এরকম হলো কেন? ঢাকায় পৌঁছানোর পর আমরা এই বিষয়টি অফিসে জানাই এবং অফিস থেকে আমাদের এই বিষয়টি টোটালি বলে যে না, এটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না এবং এটা নিয়ে বেশি আলোচনা না করতে বলেন। এবং আমরা সেটা আলোচনা বন্ধ করে দিই এবং এই আলোচনাটা বন্ধ করে দিয়ে আমরা পরের দিন সকাল 10টায় আমরা পুনরায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। এবং আসার পরে ভাই আমরা ঠিক ওই জায়গায়, মানে যে জায়গাটায় রাতে আমাদের গাড়ি থামিয়েছিলাম, সেই গাড়িটি একটি জমির মধ্যে আবিষ্কার করেছিলাম। তার সামনে একটা বিশাল তেঁতুল গাছ ছিল। ঠিক ওই জায়গাটায় পৌঁছাই, তখন ড্রাইভার সাহেব গাড়িটা হালকা স্লো করেন এবং জানালা দিয়ে ওই জায়গাটার দিকে তাকাই আমরা সবাই, এবং সেখানে কোনো তেঁতুল গাছও ছিল না এবং তেঁতুল গাছ থাকা দূরের কথা কোনো গাছও দেখতে পাই না, বরং সেখানে ধুধু মাঠ আর খোলা জমি। আবারও অস্বাভাবিক দৃশ্য, নিজের চোখে দেখা জিনিস আবারও মিথ্যে প্রমাণিত হলো। তারপর আমরা আল্লাহর রহমতে ঠিকঠাক মতো রাজশাহীতে পৌঁছাই এবং সব যাত্রী নামিয়ে দিয়ে আমরা গাড়ি গ্যারেজ করে গাড়ি পরিষ্কার করতে দিয়ে আমি আমার ড্রাইভার সাহেবকে একটা দোকানে চা খেতে যাই এবং এতক্ষণ যে ঘটনাগুলো ঘটছিল আমাদের সাথে তার কোনো ব্যাখ্যা আছে কিনা আমার কাছে ছিল না, বাট এবার আসলে সবকিছুর এক সূত্র খুঁজে পাই, সব ঘটনার একটা ব্যাখ্যা বা কারণ খুঁজে পাই। আর তা আমি পেলাম আমার ড্রাইভার সাহেবের মুখ থেকে শোনা, তার বলা
কথাগুলো শুনে, যা তিনি আজকের আগে আর কাউকে বলেননি। আমরা চা খাচ্ছিলাম, তখন হঠাৎ ড্রাইভার সাহেব আমার হাত দুটো ধরে আমাকে বললেন যে আমি তোমাকে একটা কথা বলবো যা আমি আগে কখনো কাউকে বলিনি। আর রাতে আমাদের সাথে যে ঘটনাগুলি ঘটেছে তার সম্ভবত কারণটা হচ্ছে প্রায় 8 মাস আগে একদিন রাত 12টার দিকে আমি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম। ঠিক তখন ওই গাড়ি, বাস নাম্বারটা সব উনি দিয়ে দিয়েছেন, ওই গাড়ি রাতে ঠিক ওই জায়গায় মানে মির্জাপুরের দেওহাটা বাজারের থেকে একটু সামনে ওই ছোট্ট ব্রিজটার সামনে আমার দ্বারা একটি অনিচ্ছাকৃতভাবে একটি বিপরীত দিক থেকে আসা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং লোকটি জায়গায় মারা যায়। আমি কোনো ঝামেলা না এড়াতে, সব ধরনের ঝামেলা এড়াতে আমি সঙ্গে সঙ্গে টান দিয়ে চলে আসি এবং এই সময় অনেক রাত ছিল, তাই কোনো মানুষ ওইখানে ছিল না, আর গাড়ির যাত্রীও সব ঘুমাচ্ছিল। তাই ঘটনাটি আমরা গাড়ির 3 জন স্টাফ ছাড়া আর কেউ জানে না। কাল যখন ওই ঘটনা ঘটলো আর গাড়ি থেকে নেমে যখন ওই জায়গাটা দেখলাম, তখন আমার বুঝতে বাকি ছিল না যে আমার সাথে কি ঘটতে যাচ্ছে। তাই আমি তোমাদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলি এবং ওই জায়গা দ্রুত ত্যাগ করতে বলি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল, যার কারণে আমরা সবাই ভালোভাবে ওখান থেকে ফিরে আসতে পারি। আরেকটা কথা হলো যে এই সব কিছু শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে গাড়ির পেছনের সিটে বসে থাকা সেই লোকটি শরীর কেন বরফের মতো ঠান্ডা ছিল, কে ছিল সেই লোকটি, এবং এই ঘটনা এবং যাই হোক, তারপর আমি বাসায় যাই এবং বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলি এবং বাসা থেকে আমাকে ওই জায়গায় কাজ করতে দেয় না। আমি ওখানে কাজ ছেড়ে দেই। পরে লোক মারফত শুনতে পাই যে ওই ড্রাইভার সাহেবও এখন গাড়ি চালানো বন্ধ রেখেছেন, মানে উনি এখন আর বাস চালান না এবং বাস নিয়ে যাওয়া আসা করেন না। এবং আল্লাহর রহমতে আমরা বেঁচে ফিরে এসেছি, নয়তো আমার সাথে অনেক খারাপ কিছু হয়তো ঘটতে পারতো। এবং আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। চমৎকার একটা ঘটনা ছিল এবং আশা করছি যে এরকম ঘটনা আমরা আরো পাবো আপনাদের কাছে। আমরা কোনো কথা না বলে একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবার ফিরে আসছি। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 3.1 FM রাস্তার সাথে, এবং চলছে ভূত FM, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমাদেরকে দেখতে পাচ্ছি সাদিকুল হাসান SMS এখানে ফেসবুকে লিখেছেন এবং টাঙ্গাইল থেকে তিনি শুনছেন, খুবই ভয় লাগছে তার কাছে। বিপ্লব মজুমদার নিলয় আমাদেরকে লিখেছেন যে খুব ভালো। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি অ্যাস্থেটিক সৈকত আমাদের এখানে লিখেছেন যে বাসের সুপারভাইজারের যে স্টোরিটা ছিল সেটা অনেক ডিফারেন্ট, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, যাদেরকে আপনারা ভালো লেগেছে। রাফি তালুকদার আমাদের লিখেছেন যে ভয় পাচ্ছি না। ওকে, ভয় পাচ্ছেন না, ভয় না পাওয়ার একটা বিশাল কারণ হচ্ছে যে ভয় পাওয়ারও জন্যও মানে ভেতরে ভয় পাওয়ার একটা অনুভূতি থাকতে লাগে। মানে ব্যাপারটা হচ্ছে আপনি একটা খুব ভালো খাবার খেলেন, খুব ভালো খাবার খেয়ে আপনার কাছে সেই খাবারটা টেস্টি লাগলো না, এটা কি খাবারের দোষ সবসময়? না, আমার মনে হয় সবসময় সেটা না। যিনি ঘটনা পাঠিয়েছেন তার ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এবং অনেক ভয়ঙ্কর লেগেছে আমার কাছে। আপনি কেন ভয় পাচ্ছেন সেটা অবশ্যই জানেন। যাই হোক, তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যে ভয় পাচ্ছেন এটা লেখার জন্য আপনাকে নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হলো। আচ্ছা, তাওহিদ খান আমাদের SMS করেছেন গুলশান 2 থেকে। এছাড়াও আমাদেরকে আরাফাত SMS করেছেন এবং এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে SMS না, ফেসবুকে লিখেছেন এবং ট্রেনে জানালার পাশে বসে ভূত FM শুনছেন আব্দুল্লাহ আল মুজিব জোয়ানি মজুমদার। এছাড়াও মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন এই মুহূর্তে। মুর্শিদুল আলম রুবেল আমাদের সাথে রয়েছেন। বাস ড্রাইভারের ঘটনাটার সময় ভয় লিখছেন, আর উনি সুপারভাইজার ছিলেন আমাদেরকে। এছাড়াও একজন মায়াবতী লিখেছেন নাইস স্টোরি ক্যারি অন। রাজীব আমাদের লিখেছেন। এছাড়াও আমাদেরকে মাহফুজ সহ আরো অনেকে আমাদের এখানে কিন্তু লিখেছেন। আমরা চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাই নেম ইজ রাহুল খান। আমি এসেছি ঢাকা বাড়িধারা থেকে, অ্যান্ড আমি নসাদ ইউনিভার্সিটিতে 4th সেমিস্টার স্টাডি করছি। শুনি আপনার ঘটনা। হ্যাঁ, সো আমি ডাইরেক্ট ঘটনা চলে যাচ্ছি ভাইয়া। ঘটনাটা ঘটে 2008-এ, আজ থেকে 8 বছর আগে। সো আগে থেকে বলে রাখা ভালো, আমার তিন মামা থেকে সবচেয়ে ছোট মামা যে
সাইদ, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে কোথাও গেলে আমি তার সাথে সবসময় যেতাম। সেরকমই একদিন তার এক ফ্রেন্ড, আমার ছোট মামা সাইদের ফ্রেন্ড, মাদারীপুর থাকে, তার এক বিয়ে, মামার ফ্রেন্ডের বিয়ে। সো আমাদেরকে ইনভাইট করে আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সো আমরা রওনা দিই 9 তারিখে, বিয়ের 2 দিন আগে, 9 ডিসেম্বর। সো আমরা যে কথা সেই কাজ, গেলাম ভালো মতোই মাদারীপুর। যেখানে গ্রামটা পড়ছে, বাড়িটা পড়ছে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, বাড়ির আশেপাশে আচ্ছা, আশেপাশে যা আছে ক্ষেত জঙ্গল এরকম, শুধু বাসাটা মাঝখানে পড়েছে। সো 2 দিন ভালোই কাটলো। বিয়েটা ছিল, ঘটনা ঘটে 12 তারিখে ডিসেম্বরে। সো যেদিন 12 ডিসেম্বর, ওদিন সবাই খাওয়া দাওয়া করলো, রাত ঠিক 11টা বাজে। তো খাওয়া দাওয়া করার পরে আগে থাকতে বলে রাখা, বলো ভাইয়া আমার স্মোক করার স্বভাব আছে, হ্যাবিট আছে। সো আমি স্মোক করার জন্য একটা নীরব প্লেস খুঁজতেছিলাম। কারণটা হচ্ছে যে তখন আমি খুব ছোট ছিলাম, সো কেউ মাইন্ড না করে, এই জন্য আমি নীরব সাইলেন্ট প্লেস খুঁজতেছিলাম। সো আমি এখন খুঁজে পাচ্ছি না এরকম কোন প্লেস। আশেপাশে চারদিকে মানুষ, বিয়ে বাড়ির কারণে আশেপাশে চারপাশে মানুষ। সো আমি দেখলাম যে একটা সাইটে জঙ্গলের মতো একটা জায়গা আছে। সো আমি চিন্তা করলাম ওই জায়গায় গেলে আমাকে কেউ দেখবে না স্মোক করতে। সো আমি গেলাম স্মোক করতে। সো সিগারেট ধরালাম, খেলাম ততক্ষণ। হ্যাঁ, সো তারপরে আমি ওইখানে স্মোক করা শেষ করে দেন প্রস্রাব করলাম একটা গাছের নিচে, তাল গাছের নিচে। তো করে যখন আমি বাসার দিকে রওনা দিব, ব্যাক করব, তখন আমি চোখ পড়ে তাল গাছের উপরে। তখন আমি দেখতে পাই একটা মানুষ আকৃতির শ্যাডো টাইপের কিছু একটা বসে আছে গাছের উপরে। সো আমি দেখতেছি বসার জন্য ওটা জিনিসটা কি, বুঝতে না বুঝতে রাসেল ভাই 2-3 সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার সামনে এসে আমার থেকে 4 হাত 5 হাত দূরে জিনিসটা নামলো। আমার পর আমি যেটা দেখতে পাই রাসেল ভাই, সেটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি আকৃতিটা দিই, দেখতে অনেকটা শিবপাঞ্জি, আপনারা অবশ্যই দেখেছেন যেরকম হয় মানুষের মতো অনেকটা। তো এরকম আকৃতি, তার হাতে একটা লাঠি ছিল, তার পুরো শরীর কালো 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 লোমে আর কি ঢাকা ছিল, তার চোখ দুটো প্রচন্ড লাল ছিল আগুনের মতো। সো দেখতে দেখতে আমি খুব আর কি ভয়ে হাত পা কাঁপতেছিল, সেন্সলেস অবস্থায়। তখনই তার হাতে যে লাঠিটা ছিল বা একটা লাকড়ির মতো ছিল, আই ডোন্ট নো, ওটা দিয়ে আমার মাথায় একটা আঘাত করা হয়। তার 2-1 সেকেন্ডের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই ভাই। তো সেন্সলেস অবস্থা ওইখানে পড়ে থাকে। তখন আমার মামারা যখন খুঁজে পাচ্ছিল না বাসার মধ্যে, তখন খুঁজতে খুঁজতে তারা বাসা থেকে বের হলো আমাকে খোঁজার জন্য, যে কোথায় গেছি আমি, পুরো বাসা খুঁজছে, পাইনি। তখন খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায়, তখন আমাকে সেন্সলেস অবস্থা তারা পায়। পাওয়ার পর আমাকে বাসায় নিয়ে আসে। সকালবেলা 10টা বাজে আমার সেন্স ফিরে। সো দেন আমাকে জিজ্ঞেস করলাম ওখানে কিভাবে গেছি। তো আমি সবকিছু খুলে বললাম। তারা বলল যে যখন আমাকে নিয়ে আসে তখন আমার শরীরে বিভিন্ন অংশের মধ্যে কিছু আছড়ের দাগ এবং লাঠিটা পিঠালে যেরকম দাগ বসে যায় শরীরে, এরকম কিছু দাগ বসে গেছিল। সেগুলোর পরে ওইখানে আর আমরা থাকিনি। আমি আর আমার মামা ঢাকাতে ব্যাক করে একটা হুজুরের কাছে নিয়ে যায় আমার মামা। তো হুজুরের কাছে যাওয়ার পরে যে ঘটনাটা শুনতে পারি, যে ওইখানে একটা খারাপ জিনিস আর কি, ওই জায়গাটা এমনিতে হন্টেড ছিল। তো ওইখানে একটা খারাপ জিন ছিল যেটা আমার প্রতি আসর করছে। ওইখানে আমি কিছু রং করেছিলাম, যার কারণে আমাকে আসর করছিল। যদি ওদিনকা রাতে আমার মামার ঠিক সময় মতো না যেত ওইখানে, তাহলে হয়তো এর থেকে বড় কিছু ঘটতে পারতো আমার সাথে। তো ইনশাল্লাহ এরপর আর আমার সাথে কোনো কিছু ঘটে নাই। বাট একবার ওই ঘটনা 2-3 দিন পর একবার স্বপ্নে দেখছিলাম ওই অদ্ভুত প্রাণীটা বা যেতে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও ফুর্তির ফেসবুক পেজ রয়েছে, সেখানে অনেকে লিখছেন। রামুল হক হৃদয় আমাদের লিখেছেন, আমাদেরকে ওমর ফারুক ইমরান লিখেছেন আজকের স্টোরিগুলো অনেক ভয়ের। আমাদেরকে ওমর ফারুক লিখেছেন না, আমি ঠিক বুঝিনি না এর মানে কি। আমাদেরকে রানা চৌধুরী লিখেছেন, আমার কাছে ভালো একটা ভৌতিক ঘটনা রয়েছে, গল্প রয়েছে, ভৌতিক গল্প না, যদি কোনো ঘটনা থাকে, সত্যি সত্যি কোনো ঘটনা থাকে, তাহলে আমাদের লিখে পাঠান। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhuthfm@radiofurti.fm। এই ফাঁকে একটু জানিয়ে দিই যে কিভাবে ঘটনা পাঠাতে হবে। bhuthfm@radiofurti.fm এই অ্যাড্রেসে যে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। নাম,
ঠিকানা এবং ফোন নাম্বার আরেকবার উল্লেখ করে দিলাম। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি কিন্তু অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে চলছে অমর 21-এর বইমেলা, এবং বইমেলায় এই সপ্তাহে আমাদের নতুন একটা বই আসছে। সেই বইটির নাম ম্যাপ নাম্বার 13, যেখানে সমস্ত বিদেশি গল্পগুলো রয়েছে, অর্থাৎ দেশের বাইরে আমাদের প্রবাসী বাঙালি এবং অবাঙালিরাও যারা আছেন, তারা যারা ভূত এফএমের লিসেনার, যারা ঘটনাগুলো পাঠিয়েছেন, তাদের ঘটনাগুলো নিয়ে ঘটনা সাজানো হয়েছে। এবং আপনারা যারা দেশের বাইরে থেকে শুনছেন, তাদের নিশ্চয়ই এই বইটা সংগ্রহ করতে ইচ্ছা করছে অনেক বেশি। আমরা চেষ্টা করব আপনাদের হাতে ওই বইটি পৌঁছে দেওয়ার। আপাতত আপনাদের রিলেটিভদের বলবেন, কালকে বইমেলায় সন্ধ্যায় মোড়ক উন্মোচন হচ্ছে এই বইটির, এবং সেইখানে আমি থাকবো। এবং কালকে আমরা স্টলেও থাকবো, 382, 381 এবং 382 নাম্বার স্টল, এবং জ্ঞান বিতরণের স্টল সেখানে থাকবো। এবং বিকেল থেকেই সেখানে আমরা থাকবো ইনশাল্লাহ। এবং আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনারা আসবেন ইনশাল্লাহ, এবং অনেক 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 আলাপ আলোচনা হবে, বই নিয়েও অনেক কথা হবে ইনশাল্লাহ। গত সপ্তাহেও ছিলাম, এবং গত সপ্তাহে যাদের সাথে অনেকের সাথে দেখা হয়নি, অনেকে এসে চলে গেছেন শুনেছি। তো এবার নিশ্চয়ই অনেকের সাথে দেখা হবে আশা করছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু এসএমএস পড়বো, এবং এসএমএস পড়ে একটা অডিও ক্লিপে যাব। অমি আমাদের এসএমএস করেছেন এবং বলছেন শুনতে ভালো লাগছে, ভয়ও লাগছে। এবং আমাদেরকে তিনি বলেছেন যে অনেকদিন পর শুনছি ভূত এফএম, এসএসসি এক্সাম এর কারণে অনেকদিন শোনা হয়নি। আলিম চৌধুরী আমাদের লিখেছেন ময়মনসিংহ থেকে, আজকে জোস হচ্ছে। আকাশ আমাদের লিখেছেন মিরপুর থেকে, বলছি। এমডিবি লাল আমাদের মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন। রাজীব এবং লোপা আমাদের সাথে রয়েছেন। আমার সাথে মৃদুল রয়েছেন কুষ্টিয়া থেকে, এছাড়াও ধানমন্ডি থেকে রিদি আমার সাথে রয়েছেন। স্টোরিটা অনেক ইন্টারেস্টিং সেটা জানিয়েছেন। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের এসএমএস করছেন। দিদারুল আলম নরসিংদী থেকে আমাদের এসএমএস করছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি। ইহান এসএমএস করছেন চিটাগং থেকে। আপনারা এখন কোন জেলায়? আমরা এখন ঢাকায় ভাই। গৌরীপুর ময়মনসিংহ থেকে আসিফুজ্জামান আদনান আমাদের লিখেছেন যে ভালো লাগছে। এছাড়াও মুন্তাসির এবং তার ওয়াইফ ঐশী ভূত এফএম এ সাথে আছে সেটা জানিয়েছেন। জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে লিখেছেন যে ফ্রাইডে ইজ ভূত এফএম ডে। ডেফিনেটলি ফ্রাইডে ইজ ভূত এফএম ডে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আজকে থেকে সেটা আমরা বলতেই পারি যে ফ্রাইডে ইজ ভূত এফএম ডে। আচ্ছা, নির্জন আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আশকার নাইস স্টোরি পান্না আমাদের এসএমএস করেছেন। রাফিন আমাদের এসএমএস করেছেন। হামিম খুলনা থেকে এসএমএস করেছেন। শান্ত আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে। আমরা চলে যাচ্ছি একটা ঘটনায়, এবং এরপর একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমরা যদি এসএমএস করতে চান, এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@futi.fm। আমাদের যদি আপনারা ফেসবুক পেজগুলো ভিজিট করতে চান, চলে যান www.facebook.com/bhutfurti and www.facebook.com/bhutfm.russell। চলুন। আসসালামু আলাইকুম ভূত এফএমের সকল শ্রোতাকে। আমি কানাডা থেকে রূপতি বলছি। আজকে আমি যে কাহিনীটা শোনাবো এটি আমি একজন মহিলার কাছ থেকে শুনেছি। উনি প্রায় গত 22 বছর ধরে কানাডায় থাকেন। উনি ছোটবেলা থেকেই নামাজ কালাম পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি সবসময় চেষ্টা করেন কোনো নামাজ যেন মিস না হয়ে যায়, কাজে উনি খুবই ধর্মভীরু একজন মহিলা। ওনার ধারণা যে জীবনে সবসময় বড় কোনো বিপদের সম্মুখীন হলে আল্লাহ তাকে আগে থেকে সতর্ক করে দেন। তেমনই একটি ঘটনা আমি আজকে বলবো। ঘটনাটা 2012-এর। উনি তখন অক্টোবর মাসে, যেভাবে প্রতি বছরই উনি ডাক্তারের কাছে গিয়ে ফুল বডি চেক আপ করে আসেন, সেভাবে করে আসতেন। তো ডাক্তার কিছুই খুঁজে পেল না। ওনার হার্ট, কিডনি, লিভার সবই ঠিক আছে, ওনার কোনোই অসুখ নেই। কিন্তু ফিরে আসার পর থেকেই উনি প্রতি রাতে একটা স্বপ্ন দেখতে থাকলেন। উনি স্বপ্নে দেখলেন যে দুটো লোক ওনার বেডরুমের দরজার কাছে বসে আছে, যেন পাহারা দিচ্ছে। একটি লোক বেশ তাগড়া, কালো এবং মোটা পালোয়ানের মতো বড় সড়ো, দেখে বোঝা যায় তার গায়ে অনেক শক্তি। এবং অন্য লোকটা হচ্ছে ছোটখাটো,
খুবই চিকন এবং ফর্সা। উনি তো খুব ভয় পেয়ে গেলেন প্রথম দিন দেখে। উনি ওদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কারা, এখানে কিভাবে আসলে? ওরা তখন উত্তর দিল যে আমরা আজরাইল, আমরা তোমার জান কবজ করতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমার জান কবজ করতে। উনি তখন পাল্টা জিজ্ঞেস করলেন, তো জান কবজ করতে পাঠিয়েছে তো তোমরা জান কবজ করোনি কেন, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন? ওরা তখন উত্তর দিল যে তুমি যে ঘুমাচ্ছ তার জন্য। তারপর ওনার ঘুমটা ভেঙে গেল। উনি কিন্তু দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। একই রকম ভাবে উনি জিজ্ঞেস করলেন যে তোমরা জান কবজ করছো না কেন? ওরাও একই উত্তর দিল, তুমি যে ঘুমাচ্ছ এই জন্য। এভাবে করে মনে হয় তৃতীয় দিন উনি ওদেরকে পাল্টা জিজ্ঞেস করলেন যে আমি ঘুমিয়ে আছি এটা তো কোনো ব্যাপার না, তোমরা তো ঘুমের মধ্যে মানুষের জান নিয়ে যাও, তাহলে আমারটা নিচ্ছ না কেন? তোমাদের কিসের জন্য তোমরা বাধা পড়েছে, তোমাদের কিসের জন্য আটকে আছো? ওরা তখন বলল যে তুমি যেহেতু সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, ধর্ম মেনে চলো, এই জন্য আল্লাহ তোমাকে একটা সুযোগ দিয়েছে, তুমি আমাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে পারো, যার কাছে তুমি মরতে চাও সেই তোমাকে মারবে। তো উনি চিন্তা করে দেখলেন যে যে জিনিসটা বড় সড়ো মানে পালোয়ানের মতো সেটা বোধহয় বেশি কষ্ট দিয়ে মারবে, আর অন্যজন তো ছোটখাটো চিকন ফর্সা দেখতে যেটা, উনি তাকেই চুজ করলেন। উনি বললেন যে আমি তোমার কাছেই মরবো, কারণ মনে মনে ভাবলেন যে ও হয়তো আমাকে কম কষ্ট দেবে, যেহেতু ওকে দেখে মনে হচ্ছে ওর গায়ে বেশি শক্তি নাই। যাই হোক, তারপর ওনার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর ওনার হঠাৎ মনে হলো যে আমি তো আমার পুরো বডি চেক আপ করেছি, সবসময় করি, কিন্তু ম্যামোগ্রামটা কখনো করা হয় না। এটা মনে করে উনি ম্যামোগ্রাম করতে গেলেন এবং ওনার স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো। তারপর চিকিৎসার পর উনি এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন। কিন্তু যখন উনি গেলেন ম্যামোগ্রাম করতে এবং যখন ক্যান্সারটা ধরা পড়লো, ডাক্তার থেকে শুরু করে নার্স সবাই যখন ওনাকে জিজ্ঞেস করেন যে তুমি কিভাবে বুঝলে এটা হলো, কারণ ব্রেস্ট ক্যান্সারে কিন্তু কোনো ব্যথা হয় না, কোনো ব্যথা অনুভব করে না, কিছুই অনুভব করে না, কাজে তুমি কিভাবে এটা বুঝতে পারলে, তোমার কিভাবে মনে হলো যে ম্যামোগ্রাম করা দরকার মানে হঠাৎ করে? তখন উনি কিন্তু ওদেরকে এই স্বপ্নের কথাই বলেছেন এবং সবাই খুবই অবাক হয়েছে। এখানকার ডাক্তার নার্স ওরা সবাই, ওদের ধারণা যে ওনার বোধহয় কোনো অলৌকিক ক্ষমতা আছে। এই ছিল আমার ঘটনা। Fruity. The night that's lies. Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সব সময় রেডিও 58.2 FM। আমি রাস্তারাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ রাইসুল ইসলাম অমিত, নানগঞ্জ থেকে। আমার দ্বিতীয় ঘটনা নিয়ে। জি। এই ঘটনাটা হলো রাসুল ভাই আমার নিজের বাড়ির। তো এই ঘটনার কিছু অংশ আমার দাদু আর আমার আম্মু থেকে শোনা, আর কিছু আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো ঘটনাটা হলো এমন, আমরা যখন হইও নেই, তো আমার বাবার খুব শখ ছিল গাছপালা লাগানোর। কারণ হলো আমাদের বাড়িটা খুব বিশাল, প্রায় 80% জায়গার উপরে বাড়িটা। তো বাড়িটা 2 ভাগে বিভক্ত করা। একটা অংশে আমরা থাকি, যে অংশটা মেন রোডের সাথে, আর পিছনে যে অংশটা, সে অংশটা হলো অনেক বড়। একটা পুকুর আছে, একটা ক্ষেত ছিল যেটাতে আমার দাদা আর আমার বাবা প্রায়শই ওটাতে কাজ করতো। আর চারোপাশ দিয়ে গাছ ছিল, নারিকেল গাছ ছিল, ডাব গাছ ছিল, দুটার মাঝখানে দেখা গেছে আপনার সুপারি গাছ ছিল, আবার একটা গাছের পর হয়তো আম গাছ ছিল। এইভাবে ডিভাইড করে গাছগুলো লাগানো হয়েছিল। তো আচ্ছা। গাছগুলো যখন এক পর্যায়ে অনেক বড় হয়ে গেছে, তো গাছগুলো সুটেবল দেখা যায়, সুন্দর, কিন্তু এই গাছগুলোতে কিছু ছিল, সেটা আমার দাদু বলতো, আমার মা বলতো। ওনারা সবাই দেখেছেন তার মানে? ওনারা কিছু ফিল করেছেন, এমনকি আমার মা দেখেছেনও। তো যে পুকুরটা ছিল, সে পুকুরটাতে আমাদের বাড়ি মানে যখন পুরান ছিল তখন তো ভাই জানেনি সবার বাড়িতে কম বেশি চাপকল থাকে। তো আমাদের বাসায় চাপকল ছিল, তো হয়তো ওইটা থেকে পানি উঠাতে হতো, আর নয়তো কুনির থেকে নিতে হতো। তো খাবারের পানি চাপকল, গোসলের পানি চাপকল থেকে ম্যানেজ হতো, আর থালা বাসন ধুতে অনেক সময় দেখা গেছে পুকুরের পানি ইউজ করা হতো। তো আমার আম্মু বড় বউ ওই বাসার, তো আমার আম্মু প্রায়শই যাইতো নিচে। আর আরেকটা কথা হলো, আমার বড় চাচা আমার বাবার আগে বিয়ে করছে, তো ওই হিসাবে আমার চাচি ওইগুলো দেখছে। তারা 2 জন ছিল সবার আগে। তো তারা যখন প্রায়শই ওখানে পুকুরে আপনার
থালা বাসন ধুতে যেত, তো প্রায়শই কিছু ফিল করতো যে গাছে থেকে তাদের উপর নজর রাখতেছে, বা তাদের উপর বাতাস যেমন একটা আসে না, যে একবারে পুরো স্তব্ধ সবকিছু, কোনো বাতাস নেই, তারপর আসে বাতাসটা ডাইরেক্টলি আপনার শরীরে হিট করতেছে। তো এরকম কিছু ফিল করতো। তো আমার দাদু পুরান আমলের মানুষ, অনেক কিছু জানতো সে। তো সে হুজুর দিয়ে বা নিজে যেভাবে হোক ম্যানেজ করে প্রতি 2-1 বছরের অন্তরে ওর বাড়িটা বান দিয়ে রাখতো, এতে খারাপ কিছু ক্ষতি না করতে পারে আমাদের। না পারে, রাইট। তো আমরা যখন হই, আমার বাবা তখন ছোট থাকতে আমার হওয়ার আগে বাইরে চলে যায়, বিয়ের কিছুদিন পরেই। আমার বাবা সৌদিতে থাকে, তারপর আপনার ওমানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু সে বাসায় আসতে পারে না কাজের কারণে। তো আমি হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হই, তো আমি কিছু দেখতাম না। তো আমি যখন হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে যখন রিটার্ন আসি, তো আসার পর যখন এখানে আস্তে আস্তে পড়ালেখা আগাই, বড় হয়ে যাই, যখন আমার বয়স অ্যাটলিস্ট তখন 16 কি 17 ছিল, তখন আমি পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা দোকানও চালাতাম। আচ্ছা। তো ওই দোকান থেকে প্রায় আপনার দেখা গেছে রাত্রে 12টা-1টা বেজে যেত। মাল্টিমিডিয়ার শপ তো জানেন রাসেল ভাই, অনেক রাত্র খোলা থাকে। তো আসার পরে দেখা গেছে আমার একটা অভ্যাস ছিল যে আমার বাড়িটা ভাড়াটিয়া বাড়ি ছিল পিছনে। তো ভাড়াটিয়া বাড়িতে একটা চাপ ছিল, আপনার পানির কল ছিল, ফ্লোরটা পাকা করা ছিল, আর পানির কলটা ওয়াশার লাইন ছিল, যেটা 12টা-10টার পরে পানি আসতো সব সময়। আর আমাদের বাড়ির যে পিছনের অংশটা, ওই অংশটা সম্পূর্ণ আমার বড় চাচার। তো উনি ডিসিশন নিছে যে ওই ক্ষেত আর আপনার পুকুরটা ফালায় না রেখে একটা কাজে লাগাবে। তো উনি ওটা বালুর দিয়ে ভরে ফেলছে, ড্রেজারের লাইন দিয়ে। তো ভরে ফেলার পর এই কাহিনীগুলো আমি দেখছি, যেটা হলো আপনার মানে আমার সাথেই ঘটছে। আমি রাত্রে বেলায় যখনই আসতাম, আইসে সবার আগে একবারে ডাইরেক্ট নিচে যেতাম ওই পানির কলের ওখানে। তো শীত হোক ঠান্ডা হোক, আমি সবসময় গিয়ে আমি মুখ হাত আর মাথাটা ওখানে ধুইতাম সারাদিন কাজ করার পর যখন আসতাম তখন। তো একদিন হঠাৎ করে যে আপনার ওইদিকে আবার একটা জিনিস কি, যে ডাব গাছগুলো ছিল ওখান থেকে প্রায় ডাবের ছোট ছোট অংশগুলো পড়তো। তো ওগুলো আমি মাথায় নিতাম না, যে এগুলো স্বাভাবিক, বাতাস আসলে পড়তেই পারে, শুকনাগুলো বা কাঁচাগুলো পড়তেও পারে। তো একদিন রাত্রেবেলা আমি যখন মুখ হাত ধুচ্ছি, তো আমি শুনতেছি যে মাঠে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। ছোট ছোট বাচ্চারা খেলে যেমন খিটমিট আওয়াজ হয় না ভাইয়া, এরকম ঠিক। তো বাসার তখন আমাদের বাউন্ডারি ছিল না ওই সাইডের পিছনের দিক দিয়া, তো হয়তো আসতেও পারে। তা আমি কি করলাম, আপনার একটুখানি টিনের উপরে উঠে তাকাইলাম যে দেখা যায় নাকি। আমি অন্ধকারে কিছু দেখলাম না। তারপর আমি একটা ধমক দিলাম যে এত রাত্রে এখানে কি করো, সবাই বাসায় যা। তো ওরা চুপ হয়ে গেল। চুপ হওয়ার 3 থেকে 4 সেকেন্ড পর ভাইয়া, মানে এক মোট বালু নিয়ে যদি কেউ টিনের উপর ঢিল্লা মারে, যে আওয়াজটা হয় পড়ার সময়, ঠিক ওরকম একটা আওয়াজ হলো, যে টিনের উপরে ঢিল্লা মারছে বালু দিয়ে। তা আমার মেজাজ খারাপ হয়ে গেল যে পোলাপান, আমি এত রাত্রে বললাম বাসায় যেতে, আবার আমাকে ঢিল্লা মারলো। আমি চলে গেলাম ব্যাক করে ঘরে গিয়ে আমার মোবাইল রাখলাম, সবকিছু রাখার পর টর্চ লাইট নিলাম। আর আমি একটা কুকুর পালতাম, তো কুকুরটাকে ডাক দিলাম, তো কুকুরটা আসলো। কুকুরটাকে নিয়ে আমি নিচে গেলাম পিছন দিয়ে ঘুরে বালুর মাঠে, যে দেখতে কে আছে। মানে মেন ইন্টারেস্টিং কথা হলো ভাই, ওরা যেখানে আওয়াজ করতেছিল, আমি এতক্ষণে ঘুরে আসতে আসতে, পোলাপান যদি হয় দৌড়ায় পুরো মাঠটা পার হওয়ার কথা না, কারণ মাঠটা বিশাল বড়, একটা মানুষেরও পার হইতে অনেক সময় লাগবে। আচ্ছা। তো পোলাপান যেতে পারবে না, একজনকে হলেও আমি দেখতে পারতাম। তো আমি মাঠে কেউকে দেখি নাই, ও ফুল এমটি। আমার কুকুরটা একটা দিকে মানে টার্গেট করে সে বার্ক করতেছিল নন স্টপ, কোনো থামাথামি না, একদিকে তাকে চেঁচামেচি করতেছিল। তো আমি তো কিছু দেখতেছি না, আমি লাইট ওইদিকে মারতেছি, বিভিন্ন জায়গায় মারতেছি, কিন্তু আমি কিছু দেখতেছি না। আমাদের পাশের বাড়ির যে কুকুরটা ছিল, ও আবার আপনার দেওয়ালটা টপকে আসা পড়ছে, বাউন্ডারি ছোটর কারণে দেওয়ালটা টপকে আসছে, চিল্লাচিল্লি শোনা। ও আইসা ঠিক আমার সাথে দাঁড়ায় ওই সেম জায়গায় তাকায়া চিল্লাচিল্লি করতেছে, যে জায়গায় আমার কুকুরটা চিল্লাচিল্লি করতেছে। তো কিছুক্ষণের ভিতরে ভাই আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, মানে আমি একটা ইজি ম্যান, এর ভিতরে আমার শরীরটা পুরো ভারী হয়ে গেল, যাতে আমার শরীরের উপর কোনো একটা ওজন চাপায় দেওয়া হয়েছে। আমার শরীরের পশম গুলো সব দাঁড়ায় গেছে। আর আমার অত্যন্ত মানে আর কি আপনি কি বলবো, ঠান্ডা লাগতেছে। যে আমি মাত্র মুখার টুকার ধুইছি দেখে আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু অত্যন্ত ঠান্ডা লাগতেছে। তখন কি ঠান্ডার সময় ছিল? তখন আচ্ছা, গরমের সিজন, ফুল গরমের সিজন। আমি মাত্র এসব মাথা ধুইছি, আমার মানে গরম মাথা দিয়ে ধোয়া বেড়াইতেছে গরমে। আমি এসব মাথা ধুইছি ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু এত ঠান্ডা লাগার কথাই না ভাইয়া।
কারণ ওয়াশার পানি তো আপনার এত ঠান্ডাও থাকে না গরমের সিজনে। পরে আমি কুকুরগুলোকে ডাকতেছি নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারতাছি না। আমার অস্বস্তি ফিল হইতাছে এখানে, মানে মনে হইতাছে যে কেউ আমাকে যাইতা ধরতাছে, এরকম লাগতেছে, দম আটকে যেতেছে। তো পরে আমি না পাইলে আমার কুকুরটাকে গলায় উপরে ধরলাম, আপনার ঘাড়ের যে চামড়াটা ওটা ধরছি। আর ওই কুকুরটাও আমার পিছে পিছে আইসা পড়ছে যখন আমারটাকে নিয়ে আসছি। আমারটাকে আমি নিয়ে হাইটা আইসা পড়ছি। তো এর ভিতরে ধরেন ভাইয়া মানে শরীর তো পুরা ঘাইমা শেষ, ঠান্ডার ভিতরে শরীরটা পুরা ঘাইমা গেছে আমার, মাথার থেকে ঘাম পড়তাছে, আর ভিতর থেকে গেঞ্জি পুরা ভিজে গেছে। তো আমি ঘরে আইসা আমি আম্মুকে এই ব্যাপারটা বললাম যে আম্মু আমি তো এগুলো শুনলাম, তো এটা কি? তো আম্মু বললো যে দেখ, তুই তো অনেক কিছু শুনছস তোর দাদির থেকে, আর আমাদের থেকেও শুনছস, আমরা কথা বলি প্রায় প্রায় এগুলো নিয়ে, বাড়িতে আছে কিছু, হয়তোবা ওইটাই অনুভূতি করছস, নয়তো দেখছস। আমি তো দেখতে পারি না কিছু, কিন্তু আমি আওয়াজ শুনছি, বালু দিয়ে ঢিল্লা দিল, আমার শরীর ভার হয়ে গেল। তো এগুলো দেখা না দেখার ভান করে, এগুলো ক্ষতি করে না কখনো, তো এগুলোকে তুই বেশি মাথায় নিস না। তো যাক ভাই, আমি আর কিছু মনে করলাম না। তো সেম দ্যাট ওই দিনই আমি রাত্রে ঘুমাইতে গেছি ঘরে। তা আমি একটা সিঙ্গেল রুমে ঘুমাই আলাদা। আর ওই রুমটার একটা জিনিস হলো কি ভাই, আমার বাবা ওই রুমটাতে মারা গেছে আমার সামনে। আপনার সামনেই মারা আমার গেছেন? সামনে মারা গেছে। তখন আমার বয়স প্রায় 6। তো 6 বছরের বয়সের বাচ্চারা তো ভাইয়া কিছু বুঝে না তখন, ওই টাইমটাতে। এই টাইমে অনেক কিছু বুঝে বাচ্চারা। তো আমার বাবা ইস্তারি করতেছিল আয়রন, আয়রনটার একটু তার ছিঁড়া ছিল, তো ওটাতে শর্ট সার্কিট হয়ে সে পাকায় পড়ে গেছে। আর ওই আয়রনটা আপনার আগের জামানার আয়রন তো জানেন ভাই কত শক্ত, মানে অনেক গরম হতে সময় নেয়, ঠান্ডা হতে সময় নেয় অনেক, লোহার আয়রন। তো ওই আয়রনটা ডাইরেক্ট তার হাতের উপর গিয়ে পড়ছে, ডান হাতে ছিল, ডান হাতটা বাম হাতের দিকে গিয়ে পড়ছে, একবারে বুকের উপরে। তো আমার তখন এতটুকু বুঝ নাই যে আমি এটা মানে সুইচ অফ করলে বন্ধ হয়ে যাবে। তো যাক ভাইয়া, ওটা আব্বুর পুরো বুক সিনাটাকে পুরা ফেলছে, তার হাতটাও পুরো জ্বলে গেছে, হসপিটালে নিতে সে মারা গেছে। তো আমার ওই রুমটাতে মানে কেমন একটা মায়া রয়ে গেছে যে আমার বাবাটা এই রুমে থাকতো, আমরা সবাই এই রুমে থাকতাম। কিন্তু তখন 2টা রুম, একটা টিন সেটের আর একটা পাকা রুম। তো আমি ওই রুমটাতে ঘুমাইতাম, কখনো আমার কোনো প্রবলেম হতো না ওই রুমে, যে আনইজি ফিল হতো বা কিছু, এমন কিছু না। আমি সারাদিন রুমের বাইরে থাকতাম, রাত্র হলে আইসা খালি ঘরে থাকতাম, এই ছাড়া আর কিছু না। তো ওই দিনকার ঘুমাইছি ভাইয়া, মানে আমি খারাপ বলবো নাকি ভালো বলবো বলতে পারি না, আমার কাছে একটু ভালোও লাগছে একটু খারাপও লাগছে। আমি রাত্রে স্বপ্নে দেখছি যে আমার বাবা আমার সাথে কথা বলতেছে, আচ্ছা। মানে আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছোস, কেমনে দিনকাল যাচ্ছে। মানে এটা ইটস লাইক আ মুভি, জাস্ট রিয়েল লাইফ মুভি, যে আমি একটা মুভি দেখতেছি, আমি আমার বাবার সাথে কথা বলতেছি, আর আমাকে জিজ্ঞেস করতেছি সে মানে আমি কেমন আছি। আর আমি এটা দেখা খুব আনন্দিত, মানে আমার বাবাকে এত বছর পর দেখতেছি, এটা মানে একটা আমার কাছে গুড ফিলিং। বাবাকে তো আমি বেশি পাই নেবে, আমার বাবা সারা জীবন বাইরে থাকছে, সে আমি হওয়ার আপনার 5 বছরের মাথায় আসছে, 5 কি 4 বছরের মাথায় আসছে। আমি তাকে জাস্ট 2 ইয়ার্স এর জন্য পাইছি, লেস। আমার ছোট ভাই তাকে মনে হয় 1 বছর কোলে থাকা অবস্থায় সে মারা গেছে। আমার মাও তাকে ওনাকে বেশি পায় নাই। সো আমরা সবাই ওনাকে খুব মিস করি। তো ওই কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি বাবাকে দেখতেছি, এতটুকু আমার মনে হচ্ছে যে আমি যে স্বপ্নে দেখতেছি, আমার জাস্ট ভালো লাগতেছে। তো ওটা দেখার পর হঠাৎ করে মানে সে চলে গেল, মানে আমার পুরা, যেমন আপনার টিভি দেখতেছেন কারেন্ট চলে গেল, সব অফ হয়ে গেল, এরকম সব ডার্ক হয়ে গেল। আর রুমের ভিতরে ভাইয়া মানে তখনই আমি হঠাৎ করে দেখলাম যে আমার পুরো রুমটা ভর্তি। আমরা যখন কার্টুন দেখি, কার্টুনে ভূত থাকে না ভাইয়া, জাস্ট আপনার কি বলবো, মাথা থাকে, হাত থাকে, শরীর থাকে, কিন্তু পা থাকে না, পায়ে যায় ল্যাজের মতন থাকে, স্মোক টাইপের, মানে এসব সব ঘুরতেছে আমার রুমটার ভিতরে, দৌড়াদৌড়ি করতেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর তাদের চেহারা গুলো ভাই মানে পুরো বিরল আকৃতির। এটা দেখা মানে আমি সাথে সাথে ধরেন আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি চিৎকার মারা ঘুমের থেকে উঠছি। আর আমার মা খুব মানে সফট স্লিপার, সে সামান্য একটু আওয়াজ পেলে ঘুম ভেঙে যায়। তো সে দৌড়ায় উঠছে ঘুমের থেকে, আর আমি সে দৌড়ে আসার আগে আগে আমি লাইট অন করে আমি তার ঘরে দৌড় দিছি, তার সাথে ধাক্কা খেয়েছি। আম্মু আমাকে বলতেছি যে তোর কি হয়েছে, আমি বলতেছি যে আমি ভয় পাইছি, আমার রুমে কি জানি আছে। আমার ছোট ভাইটা ঘুমাইতেছিল, ও ঘুমের থেকে উঠছে চেঁচামেচি শুনা, তো ও উঠে আমার ঘরে গিয়ে দেখে যে কিছুই নাই।
তো আমি আর ভয়ে ওই ঘরে ঘুমাইতে পারিনি। তো আমি আম্মুর সাথে সারা রাত্র ঘুমাইছি। তো পরের দিন আমার দাদু তখনও বেঁচে আছিল। তো আমার দাদুকে আমি পরে বলছি সবকিছু, কিন্তু তাকে আর আমার মাকে আমি কখনো বাবার কথাটা বলি না, আমি অন্য কথাটা বলছি যে আমি এরকম তাদের মন খারাপ হবে এই সমস্ত কারণ চিন্তা করে আপনি বলেন। সবাই, আমার দাদু আমার বাবাকে খুব আদর করতো, বড় ছেলে। আমার মাও মিস করতো। আমার ছোট ভাইটা তখন যথেষ্ট বুঝে, আর আমিও তো ভাইয়া তাকে খুব মিস করি। তো আমি তাদেরকে এগুলো বলি না, কারণ হলো হয়তো বা বললে তারা ভালো ফিল করে নাকি খারাপ ফিল করে আপনি জানেন না মিস করবে, সেটা। তার জন্য আমি এগুলো বলি নাই। তো আজকে যদি তারা শুনে এগুলো, তারা অবশ্যই বুঝতে পারবে, আমার মা যদি শুনে থাকে যে আমি এগুলো বলছি, তাকে কখনো বলি নাই। তো আমার দাদুকে জাস্ট বলছি এগুলো দেখছি। তো আমার দাদু অনেক কিছু জানে, যেহেতু পুরান আমলের মানুষ। তো সেই মৌলবি টলবির থেকে পানি পড়া নিয়ে আসছে হুজুরের থেকে। তো ওটা আমাকে খাওয়াচ্ছে, পরে আমি পার্মানেন্টলি ঠিক হয়ে গেছি। এগুলো আর আমার রুমে হতো না। আর বর্তমানে এখন আমার রুমে আমি থাকি না, আমার রুমে আমার ছোট ভাই থাকে। আমাদের রুম আর একটা এক্সটেন্ড হয়েছে। তো ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার চিল্লাতে যায়, একবারে হাজি টাইপের। ও এগুলো এখন কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো এটাই আমার স্টোরি ছিল। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS দেখি। আমাদেরকে মৃদুল রহমান SMS করেছেন কুষ্টিয়া থেকে, অনেকদিন পর তিনি শুনছেন। এবং ফারজানা ইসলাম লোটাস বরিশাল থেকে SMS করেছেন। এবং আমি দেখলাম যে কে যেন লিখছেন যে ঘটনা পাঠাবো, বরিশাল আসেন, বরিশাল আসলে ঘটনা পাঠাবো। আমার কাছে যেটা মনে হয় যে আপনারা ঘটনা পাঠাতে পারেন। বরিশাল তো আমরা যাবোই বলেছি বইমেলা শেষ হলে, সেজন্য কিন্তু মানে ঘটনা পাঠাতে কোনো বাধা নাই। ঘটনা পাঠালে বরিশালের জন্যটা রেখে দেবো আমরা। একইভাবে সিলেটের কথাও বলতে পারি, সিলেটে যারা আছেন তারাও ঠিক একইভাবে ঘটনা পাঠাতে পারেন। এবং সেখান থেকে আপনারা আমরা সেই ঘটনাগুলো সযত্নে রেখে দেবো। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি হিমেল এবং তার ওয়াইফ মিলিয়ে এখানে SMS করেছেন, ভূত এফএমের সাথে আছেন তারা। এমডি লাভলু আমাদের দুর্গাপুর আছে থেকে SMS করেছেন। এবং খুলনার ঘটনা অনেক ভয়ের ছিল। আজকে আমাদের কাছে কিছু অডিও ক্লিপ রয়েছে, যে অডিও ক্লিপ গুলো আমরা প্লে করবো একে একে। সেই অডিও ক্লিপ গুলো বেসিক্যালি আমরা বিভিন্ন জায়গায় যেখানে গেছি, অনেক জায়গাতে আমরা সবার ঘটনা শেষ পর্যন্ত নিতে পারিনি, কারণ অনেক স্টোরি অনেকে বলতে এসেছিলেন। তো তাদের ঘটনাগুলো আমরা রেকর্ড করে নিয়ে এসেছিলাম। দুই একটা ঘটনা পারলে সে তাদের শোনাবো আমরা। আমাদেরকে বাপ্পি SMS করেছেন হাজারিবাগ থেকে, এছাড়াও হৃদয় তিনি বলছেন যে অনেক ভয় পাচ্ছেন। শেরপুর থেকে তিনি SMS করেছেন। হামিম আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন। অর্চি ঢাকা থেকে SMS করেছেন। এবং তিনি বলছেন যে ফার্স্ট মেলটা দারুণ ছিল এবং লাস্ট স্টোরিটাও ভালো ছিল। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আবার গেছেন, সেকেন্ড স্টোরিটা তার কাছে হেভি লেগেছে। হিমেল পান্ডে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও অনিক, এছাড়াও আজমল আমাদের SMS করেছেন, আবরার SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, বর্ণ সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। এটা একটা ইমেল পড়তে চাই, আরো একটা ইমেল পড়ে ফেলি এবং চেষ্টা করি। আচ্ছা, এই ইমেলটি যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন। আপনি অলওয়েজ ভালোর তলে। আমি 4 বছর যাবত ভূত এফএমের রেগুলার লিসনার। আপনাদের শোটা আমার অনেক ফেভারিটের মধ্যে একটা। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা বলে ফেলি। ছোট্ট ঘটনাটি আমার মামার সাথে ঘটেছে। মামা কোরআনের হাফেজ। আমার মামা আমার মামা ঢাকার নাম করা মেডিসিন ডক্টরদের মধ্যে একজন। নাম বললে অনেকে চিনতে পারবেন, তাই নামটা গোপন রাখছি। আমার মা রাজশাহী মেডিকেল কলেজে সেখান থেকে পাশ করেন। এবং আপনি হয়তো জানেন, আপনারা সবাই জানেন যে ডক্টরদের কোনো দিন রাত নেই। 24 আওয়ার্স 7 ডেজ তাদের কল করলেই তাদেরকে ডিউটিতে যে জয়েন করতে হয়। মামা পাশ করার পর মামার নাইট ডিউটি পড়ে, এবং সেটা হসপিটালের সেন্ট্রাল হসপিটালের ওয়ার্ডে। এবং সে রাতে মামা একটা ডিউটি ছিল রাতের বেলা, এবং সিনিয়র যে ডক্টর ছিল তিনি কোনো একটা কাজে আসতে পারেননি। মামা রাতে রোগী না আসাতে ঘুমিয়ে পড়েন, এবং মামা সেই ডিউটিটি করেন এবং ঘুমিয়ে পড়েন। সময় রাত 2টার দিকে মামা ঘুম ভাঙে নার্সের ডাকে।
রোগী আসছে, নার্স মামাকে ডেকে দেন। মামা গিয়ে দেখেন যে একজন বৃদ্ধ মহিলা এসেছেন এবং খুব বয়স্ক, তার বয়স প্রায় ৭৫-এর কাছাকাছি হবে। অবাক করা বিষয় হলো যে রোগীর সাথে কোনো অ্যাটেন্ডেন্ট বা সঙ্গী আসেনি। ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করেই সে বলল যে যে এই যে লোককে মানে কোন কোন লোক আচ্ছা বলল যে সে এক লোককে দেখেছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্পেলিং একটু ঝামেলা আছে বলে আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে। মামা এসব পরে দেখবে বলে আর পাত্তা দিল না। রোগীর অবস্থা খুব সিরিয়াস ছিল, অনেক মানে হেভি একটা প্যালপিটেশন হচ্ছে, এবং এক পর্যায়ে মামা দেখতে পেল যে তার সেই বৃদ্ধার হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে অলরেডি। এবং রোগীর হার্টবিট বন্ধ হলে আপনারা সবাই জানেন যে ডক্টররা বুকে প্রেসার দিয়ে হার্টটাকে পুনরায় চালু করার চেষ্টা করেন। মামা তাই করলেন, কিন্তু সেই বৃদ্ধাকে আর বাঁচানো গেল না। কিছুক্ষণ পর বৃদ্ধা মারা গেলেন এবং নার্সকে বাকি সব কাজ বুঝিয়ে দিয়ে একবার রাউন্ড দিয়ে মামা তার রুমে চলে গেলেন। এরপর ৩টা বাজে মামা ঘুমিয়ে পড়েন। হঠাৎ মামার ঘুম ভেঙে যায় এবং আচমকা চোখ খুলে মামা দেখতে পান যে তার বুকে কেউ চাপ দিচ্ছে, তার বুকে কেউ ২ হাত দিয়ে চাপ দিচ্ছে, এবং 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 বাইরে থেকে আসছে একটা আবছা আলো আসছিল, এবং সেই আলোটা চিনতে কষ্ট হলো না, এবং তিনি দেখতে পেলেন যে তার বুকে, আমার বুকে চাপ দিচ্ছে সেই বৃদ্ধা মহিলা যাকে তিনি বাঁচানোর চেষ্টা করেছিলেন, এবং কিছুক্ষণ আগে যাকে অনেক চেষ্টা করে তিনি বাঁচাতে পারেননি। অনেকবার ওই একইভাবে, ঠিক যেভাবে তিনি বুকে চাপ দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, ঠিক সেই একইভাবে ওকেও সেই বৃদ্ধা মহিলাটি বুকে চাপ দিচ্ছে, ঠিক একইভাবে। মামা ওই মুহূর্তে সেন্সলেস হয়ে পড়েন। পরদিন সকালে মামা যখন সবকিছু মনে পড়ে তখন নার্সকে জিজ্ঞেস করেন সেই বৃদ্ধার কথা। নার্স জানায় লাশ মর্গে আছে, কেউ নিতে আসেনি। মর্গের লাশ নিতে না আসলে সেই রোগীগুলোকে সাধারণত অ্যানাটমি হলে এডুকেশন পারপাসে রেখে দেওয়া হয়। মামার ডাক্তারি জীবনে তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু এরকম ইনসিডেন্টের ব্যাখ্যা তিনি কখনো দিতে পারেননি। আচ্ছা, আমার এসএসসি এক্সাম চলছে, পছন্দ হলে পড়ে শোনাবে। আমি পড়লাম, স্পেলিংটাতে একটু ঝামেলা ছিল বলে পড়তে একটু কষ্ট হয়েছে, বাট স্টোরিটা খুব অদ্ভুত রকমের, এবং আমার কাছে আসলে অদ্ভুত লেগেছে স্টোরিটা। যে আপনারা যারা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এবং যারা ডাক্তার হবেন বা ডাক্তার হয়ে গেছেন, যারা এই মুহূর্তে ডিউটিতে আছেন, তারা যদি কেউ শুনে থাকেন, ডেফিনেটলি আপনাদের শিউরে ওঠার মতো একটা ঘটনা। এবং আমি অনেকদিন আগে একটা ঘটনা এরকম শুনেছিলাম, মানে ভূতফিল্ম আমরা পেয়েছিলাম, যে একজন ডক্টর দূরের কোন একটা হসপিটালে যান, এবং সেই হসপিটালে ডিউটি করতে করতে একটা সময় যখন রেস্ট নিচ্ছিলেন, সেই সময় একজন গার্ড এসে জানায় যে বাইরে একজন মহিলা এসছেন এবং খুবই জরুরি দরকার, তাড়াতাড়ি তাকে যেতে বলেন। এবং তিনি সেখানে দৌড়ে যান, দৌড়ে গিয়ে দেখেন যে বাইরে একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা নবজাত শিশু, এবং তাদেরকে ভেতরে নিয়ে আসেন ডক্টর, এবং ভেতরে নিয়ে আসার পর তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করার একটা পর্যায়ে দেখেন যে অলরেডি যে বাচ্চাটাকে তিনি নিয়ে এসেছেন সেই বাচ্চাটা মৃত, এবং সেই বাচ্চাটাকে তিনি বাঁচাতে পারেন না। পরে তিনি যখন মানে খুব হতাশ হয়ে তার মাকে সেই ব্যাপারটা বলতে যান যে আপনার বেবি আর বেঁচে নেই, তখন দেখেন যে সামনে মা নেই, ওই ঘরের মধ্যে কেউই নেই, তিনি এবং সেই ছোট্ট বাচ্চাটা। এবং তিনি একটা সময় খুব আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন, যে মানে রাগারাগি করে যখন কাউকে পান না তখন আতঙ্কগ্রস্ত হয়ে যান যে একটু আগে যে মহিলা বাচ্চাটা আসলে সেই মহিলা গেল কোথায়। তিনি রুম থেকে বের হয়ে যে গার্ড তাকে ডাকতে পাঠিয়েছিলেন, ডেকে নিয়ে আসছিল, সেই গার্ডকে তিনি খুঁজতে বের হন, এবং সেই গার্ডকেও তিনি খুঁজে পান না। পেয়ে যান আরেকটা গার্ডকে, এবং তাকে যে যখন বলেন যে আমাকে ডেকে নিয়ে আসছিল পেশেন্ট দেখার জন্য, ও কোথায়, তখন যে গার্ডটি তখন তার সামনে ছিল সে বলল যে ও আজকে ডিউটি করতেই আসেনি। তখন তিনি বললেন ডিউটি করতে আসেনি, তাহলে পেশেন্ট আসলো কিভাবে? পেশেন্ট আসবে কিভাবে, এখানে তো কলাপসিবল গেট লাগানো। উনি তখন বলে যে তাহলে ইমার্জেন্সিতে ওই পেশেন্ট মানে ওই বাচ্চাটা কোত্থেকে এলো? তাড়াতাড়ি করে দুজন যান সেই রুমে এবং গিয়ে দেখেন যে সেখানে বাচ্চাটিও এখন নেই,
মা তো আগে থেকেই ছিল না, বাচ্চাটিও এবার নেই, কিন্তু সেই বাচ্চাটিকে জড়িয়ে নিয়ে যে টাওয়েলটা নিয়ে আসা হয়েছিল সেই টাওয়েলটি তখনও পড়ে আছে এবং সেই টাওয়েলটির গায়ে কিছু ফ্লুইডের মতো কিছু জিনিসপত্র লেগেছিল, যেগুলোকে বোঝা যাচ্ছে যে ওর মধ্যে একটা নবজাত শিশু রাখা ছিল। এবং এই ব্যাপারটা পরের দিন তিনি সকালবেলায় ইমাম সাহেবের সাথে ডিসকাস করেন এবং এই ঘটনাটা খুব অদ্ভুত। এবং এখন যেটা শুনলাম সেটাও খুব অদ্ভুত একটা ঘটনা। এরকম ঘটনা অহরহ ঘটে হয়তো না, কিন্তু যখন ঘটে তখন সবাইকে শিউরে দেওয়ার মতো এই ব্যাপার ঘটে। যাই হোক, আমরা চলে যাব একটা অডিও ক্লিপে এবং তারপর একটা বিরতি এবং তারপর আমরা আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও 50 and don't stop the 50. হ্যালো লিসেনার্স, আমার নাম দিনান আহমেদ ফ্রম যশোর। প্রথমে আমি যশোরে অনেক ঘটনা আছে, তার ভিতর উল্লেখযোগ্য যে ঘটনাগুলা সেগুলো আর কি শেয়ার করতে চাই। তা আমাদের এখানে একটা পুরাতন ছাত্রাবাস আছে, একটা কলেজ, খুব ফেমাস কলেজটা আর কি, কারণ নামটা আমি উল্লেখ করলাম না। ছাত্রাবাসে যারা পড়তে আসে তাদের মুখ থেকে শোনা কিছু ঘটনা আর কি। তা যারাই ছাত্রাবাসে উঠে তারাই অধিকাংশই টাউনের বাইরের, সেই কারণে তারা টাউন এবং সেখানকার জায়গা সম্পর্কে ততটা নলেজ রাখে না যতটা টাউন মেম্বাররা রাখে। সেই কারণে আমার ঘনিষ্ঠ 5টা বন্ধু ওই সেই ছাত্রাবাসে উঠে, যে ছাত্রাবাসকে ঘিরে বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছিল। প্রথমে এক বন্ধু একটা রুমে, ছাত্রাবাসের রুম ছিল 3টা, এই রুমটায় বেশি সমস্যা হতো। সেই রুমটা একদিন সে রাতের বেলায় ঘুমায় থাকে, সে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ভাঙার পর সে দেখতে পারে যে তার যে ফ্যানটা ছিল ঘরের, সেই ফ্যানের সাথে একটি লাশ ঝুলছে, একটা মহিলার লাশ। মহিলার মাথায় সিঁদুর, আর মহিলার শাড়িটা যেটা ঝুলছে, সেই শাড়ি ঝোলা থেকে আর কি তার শাড়িটা তার নাকে এসে স্পর্শ করছে। সেটা দেখার পর সে অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর সে অন্য বন্ধুদের ইনফর্ম করার জন্য অন্য রুমে যায়। অন্য রুমে যেয়ে দেখে যে সবাই ঘুমাচ্ছে এবং সে সবাইকে জাগায় এবং জাগিয়ে বলে যে যে আমি এভাবে এই জিনিসটা দেখছি। এখন তারা যখন যায় সেই রুমে, যে দেখে ফ্যানটা হালকা হালকা নড়ছে, কিন্তু ওখানে কোনো লাশ বা অন্য কোনো চিহ্ন নাই, কিন্তু ঘরটায় প্রচুর গন্ধ, পচা গন্ধ। তারপরের থেকে আসলে মেইন প্রবলেমটা শুরু হয়। তারপরের দিন যখন সে বাথরুমে গোসল করতে যায় তখন দেখে যে সব জায়গায়, বাথরুমে সব জায়গায় ব্লাড, রক্ত আর কি। ইভেন পানিতেও প্রায় রক্ত ছেটা ফোটা লেগে থাকায় পানিটাও লাল হয়ে গেছে, এবং সাথে হলো সাবান যেটা ছিল, সাবানটাও রক্ত মাখা। সেটা দেখে সে অনেক ভয় পায়, এবং ভয় পাওয়ার পর সে আসলে যেটা করে সেটা হলো তার ফ্রেন্ডে ইনফর্ম করে। ইনফর্ম করার পর সবকিছু ক্লিন করে। বিকালে যখন সে আবার ওয়াশ করার জন্য সবকিছু যায় বাথরুমে, তখন যে দেখে যে আবার সে একই পরিস্থিতি, সব জায়গায় রক্ত লেগে আছে এবং সোপটাও রক্তে ভরা আর কি, যে বাথরুমে যে সাবানটা ছিল। তারা সে জিনিসটাকে এতটা সিরিয়াসলিও নেয় না, কেননা তাদের ওই ছাত্রাবাসেই থাকতে হবে, নাহলে তারা অন্য কোনো রিলেটিভেও বাসা নাই শহরে যে তারা ওখানে থাকবে। তারপরে দিন যত যায় ওই ওই স্পেসিফিকলি ওই রুমটা থেকে আর কি গন্ধটা বেশি আসে, যে রুমটা থেকে ওরা আসলে ওই লাশটা দেখছিল আর কি। তারপরে ওরা ওই রুমের লাইট কখনোই নিভায় না, কিন্তু ওই লাইটটা না নিভানোর কারণে আরো বেশি সমস্যা অন্য রুমগুলো দেখা যায়। যেরকম ওরা যখন ছাত্রাবাসের ডাইনিং রুমে যাচ্ছিল তখন ওই রুমটা ক্রস করতে হয়, এবং সব সময় যেই ওই রুমটা যখন ক্রস করতে যায় ওরা, তখনই ওদের গাটা ঝিমঝিম হয়ে যায় এবং তাদের মনে হয় যে তাদের সাথে কোনো একটা প্রেজেন্স আছে সেখানে। ওই রুমটার দিকে তাদের আকর্ষণটা বেশি আর কি, সেই কারণে তারা ওই রুমটাকে তালা বন্ধ করে রাখে। একদিন তারা এমন ভাবে ভয় পায় যে তারা হয় একসাথে বাসার বাইরে যায়, সবাই গেলে একসাথে যায়, আর না হলে সবাই বাসার ভিতরে থাকে এবং সব রুমেই লাইট জ্বালানো থাকে। একদিন একটা তাদের ভিতরে একটা যে ফ্রেন্ড, তার হলো কোচিং ছিল, ভার্সিটি কোচিং এ যাওয়ার জন্য সে রেডি হচ্ছে। এমন সময় আরো 2টা বন্ধু যারা ছিল তারা হলো জাস্ট মুভি দেখতেছিল ল্যাপটপে। তাদেরকে গুড বাই বলে তো সে বন্ধুটা চলে গেছে আর কি, অনেক আগেই তারা দেখছে। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেলো যে প্রায় 1 ঘন্টা পর ওই বন্ধুটাই ওই রুম থেকে বের হচ্ছে, যে রুমটা তালা বন্ধ ছিল। কিন্তু ওরা তো পুরা হলো আর কি, যে এবং ওই বন্ধুটা ওদের দিকে তাকালো না
এবং ও ওই তালাটা খুলে মানে আবার বন্ধ করে দিয়ে আবার ব্যাগ ঘাড়ে নিয়ে চলে গেল। এখন ওরা ওইটা দেখার পর মানে ও ফোন দিল ওই বন্ধুটাকে ফোন দেওয়ার পর বললো যে তুই বাসা থেকে কখন বেরিয়েছিস? তা ওর বন্ধুরা বলতেছে যে আমি তো অনেক আগে থেকে বেরিয়েছি, কেন তোদের সাথে দেখা করে গেলাম। তাহলে ওরা এখন চিন্তা করতেছে যে আগে মানে একটু আগে যেই যাকে দেখলো সেটা আসলে কে, সেটা তো মানে কোনোভাবেই সম্ভব না যে একই পার্সন তো দুইবার বেরোতে পারে না। আর ওরা এমনি অনেক ভয় পায় জায়গাটা, সেটা নিয়ে তো আসলে ওরা মানে ফানও করতে পারে না। তারপরে একটা মানে ফিস্ট যাকে বলে আর কি ইংলিশে, তাকে ডাকা হলো। ডাকা হয়ে তারপরে ওদের বললো যে এখানে আসলে একটা ফ্যামিলি থাকতো এই ছাত্রাবাসটায়, মানে তাদেরকে জোর করে উচ্ছেদ করে আর কি এখানে ছাত্রাবাসটা করা হয়েছে। এই কারণে তারা আসলে নাকি পিশাচ সাধক ছিল আর কি যাকে বলে। এখন সেই কারণে হলো মানে তাদের যে পিশাচ গুলা সেগুলো এখানে এখনো থেকে গেছে, এখানে মানে এক্সিস্ট করে এখানে। সেই কারণে মানে এই ছাত্রাবাসটা আনহলি। এই কারণে হলো মানে তাদের জলদি এই ছাত্রাবাসটা ছেড়ে দেওয়ার আর কি ইয়া করলো। তারপর থেকে আসলে ওই ছাত্রাবাসটা মানে কলেজ সংলগ্ন যে ছাত্রাবাস ওটা এখন আর মানে ইউজ করা হয় না আর কি, এখনো ওটা ইয়ে আছে। এখানে আবার এই ঘটনাটা শেষ হলো। Mood FM. Good night. That's alive. With Robbie. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় তৈরি 42.2 FM। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফুড FM। এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে আমি দেখতে পাচ্ছি যে দেবাশিস নন্দী লিখেছেন যে সাপোজ রাসেল ভাই দ্যাটস ইউ, যে আমি হচ্ছে বাস কন্ডাক্টর, আমি কি করতাম? অবভিয়াসলি উনি যেটা করেছেন আমি তাই করতাম, অনেক ভয় পেতাম। এবং ওনাকে আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি যে উনি ঘটনাটা লিখে পাঠিয়েছেন ফুড FM-এ। আর যে রাজীব আমাদের SMS করেছেন, অনেক ভয়ঙ্কর একটা ছবি, রাসেল ভাই ভীষণ ভয় পাচ্ছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আব্দুল্লাহ কাইয়ুম SMS এখানে কমেন্ট করেছেন নাসরিন নদী, SI নীরব আমাদের এখানে লিখেছেন, নীল মেঘ আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রায়হান চৌধুরী, রনি হাওলাদার, শিমুল চন্দ্র সরকার, মুফাজ্জল চৌধুরী মুর্শেদ, এছাড়াও SAR শিমুল, হৃদয়, এছাড়াও আরমান উদ্দিন, MD শাওন তন্ময় সহ আরো অনেকে। এবং আপনিও চলে যেতে পারেন এই পেজটিতে www.facebook.com/radio.furti। এই পেজে গিয়ে আপনিও কিন্তু এখানে লিখতে পারেন আপনার কেমন লাগছে আজকের ঘটনা এবং সবকিছু। এমডি রায়হান আমাদের ভূত FM-এর যে পেজ সেখানে লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে নিশ্চুপ পিঙ্কি আমাদের এখানে লিখেছেন, সজীব আমাদের এখানে লিখেছেন, ইব্রাহিম খালিদ আমাদের এখানে লিখেছেন, এবং তিনি ময়মনসিং থেকে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি তাহসান আরিফ, এবং তার ভয় লাগছে তারপরেও তিনি শেষ পর্যন্ত শুনবেন তাই লিখেছেন। নাইম ইসলাম আমাদের এখানে আছেন, আমাদের এখানে রয়েছেন শাহ সুলতান, সৌরভ সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান বা আপনি যদি আসতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutafm.russell। একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে চলছে অমর একুশের বইমেলা, এবং আগামীকাল সন্ধ্যায় এবং মোড়ক উন্মোচিত হচ্ছে আরো একটি বইয়ের, যে বইটির নাম হচ্ছে ম্যাপ নাম্বার 13। এবং এই বইটি আগামীকাল বাজারে আসছে। আপনারা অবশ্যই চলে আসবেন 381 এবং 382 নাম্বার স্টল, যেটার জ্ঞান বিতরণ স্টল, সেখানে, এবং এখানে সেই বইটি সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, এবং পুরো সময়টা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং অনেক অনেক কথা হবে। আমি থাকবো, মাসুম থাকবে, এবং ভূত FM টিম থাকবে সেখানে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন এসছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম মোহাম্মদ শাহিন। আমি বাড়িধারা বসুন্ধরা গেটের থেকে আসছি। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো বসুন্ধরা। আপনি থাকেন এখানে? এখানে থাকি। কোথাকার ঘটনা বলবেন আপনি? আমি করবো আমার গ্রামে, একটা হলো আমার ক্লাসমেট, আর একটা হলো আমার সাথে নিজের ঘটনা। প্রথমটা বলি আমার ক্লাসমেটেরটা, কারণ এটার সাথে রাসেল ভাই একটা সম্পর্ক পরেরটা আছে। যে বেসিক্যালি আমি মাদ্রাসায় পড়তাম, প্রথমত লেখাপড়া আমার
মাদ্রাসাতে। আর হুম। গ্রাম অঞ্চলে বেশিরভাগই কর্মী মাদ্রাসার গুলোর মধ্যে দিনের আসরটা একটু বেশি হয়, মাদ্রাসার স্টুডেন্টের ক্ষেত্রে যে বেশি হয়, আপনি একটু ইয়ে করলে বুঝতে পারবেন যে তাহাজ্জুদের সময় আমার ফ্রেন্ডটা ও আমাদের ঘরে আবার থাকতো, ক্লাসমেট। হ্যাঁ, আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া করতো, তার মাদ্রাসায় ঘুমাইতাম। তা ও আবার একটু আল্লাহ ফরজি ছিল, মানে বেশিরভাগ তাহাজ্জুদ নামাজ টামাজ বেশি পড়তো। আচ্ছা। হ্যাঁ, তো একদিন হঠাৎ তাহাজ্জুদ নামাজে উঠতে, আমাদের মাদ্রাসা ছিল দুইটা, একটা হলো হেফজ বিভাগ, একটা হলো কিতাব বিভাগ, মাঝখানে একটা গ্যাপ ছিল, জি। একটা বাড়ি ছিল। আমরা ওই মাদ্রাসার কমিটি বা অনেক গ্রামের মুরব্বীরা বলছে বাড়িগুলার অনেক চেষ্টা করছি ওঠানোর জন্য, কারণ যদি উঠা দিতে পারতাম তাহলে দুটো মাদ্রাসা অনেক সুন্দর একটা পরিবেশ হতো। কিন্তু গ্রামের মধ্যে একটু থাকে না, বড় গোষ্ঠীর একটা মানুষ, যার কারণে মাদ্রাসার থেকে বাড়িটা, নিজের বাড়িটা কোথাও ছাড়তে পারতেছে না। এই জন্য একটা মাদ্রাসার থেকে একটা মাদ্রাসা যেতে কয়েক মিনিট দূরত্ব। আর ওইখানে একটা চক বাজার ছিল, বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছ নিয়ে অনেক ধরনের কাহিনী ছোটবেলা থেকে শুনে আসছি। হ্যাঁ, চাচার কাছ থেকে, চাচির কাছ থেকে, দাদা দাদি সব অনেকের কাছ থেকে গ্রামের শুনছি। তো ওইটা তলি মাদ্রাসাটা। তো ফজরের আগে তাহাজ্জুদের নামাজের সময় যখন আমার ফ্রেন্ডটা উঠছে, ওই মাদ্রাসার থেকে ওই মাদ্রাসায় যাবো, কারণ ওইখানে সবকিছু ছিল আমাদের, হাউস টাউস। তো যাওয়ার মতে ওরে নিয়ে গেছে, নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম, ওরে পাইতেছি না, কই গেল কোথায় পাইতেছি না। হঠাৎ করে এক মুরব্বী আসছে, দুইটা পাশের গ্রাম থেকে, যে আপনাদের মাদ্রাসা কি স্টুডেন্ট এমন জায়গায় পড়ে আছে, এটা কি আপনার মাদ্রাসা স্টুডেন্ট নাকি? পরে গেল, আমরা সবাই গেলাম, গিয়ে নিয়ে আসলাম। পরে হুজুরে বুঝতে পারছে যে না, এটা কিছু একটা হচ্ছে। তো বড় হুজুর কি করলো, ওনারে সর্বপ্রথম হাতে যে বাম হাতে যে কাইন আঙুলটা চাপটা ধরলো, ধরার পরে বললো কেন, কি আসে বিষয়, কেমনে ধরছো? তো যিনি যেটা বললো যে ও আমার ছায়ার মধ্যে পাড়া দিছে, হ্যাঁ, এজন্য আমি ধরছি। কয় তুই তাকাস কোথায়? কয় আমরা যে পাশে যে বট গাছটা আছে না, এই বট গাছটার মধ্যে আমরা থাকি। কয় তোরা আর কে কয়জন থাকস? কইছে আমরা 7 ভাই 1 বোন। কয় তোরা যাস না কেন? কয় না, আমরা এনে বসত ভাই, আমরা কারোর ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আমাদেরকে ছায়ার মধ্যে পাড়া দেয় বা এটা করে, আমরা ধরবো, তাকে ধরি, আমরা তো কাউকে ধরি না, আপনি ইতিহাস হাতে দেখেন। তো বড় যে বলছে তুই যদি না যাস তাহলে আমি বোতলের ভিতরে ভরে রাখবো। তারপর যার কারণে এরকম ভাবে করার পরে ঠিক আছে, আমি আর ধরবো না, ছেড়া দিছি। ছেড়া দেওয়ার পরে উনি চলে গেছে। পরে আমার ফ্রেন্ডের অনেক তাবিজ দেওয়া রাখছে, যেমন আসর টাসর না করে, ঠিক আছে। আর এরপরে কাহিনী হলো আমার নিজের সাথে, আমার ফ্রেন্ডের পাশের গ্রামে গেছি বেড়ানোর জন্য। ওদের গ্রামে আবার কারেন্ট নেই, ঠিক আছে। আমি আবার একটু ভয় পাই, কারণ কারেন্টটা না থাকলে তো এমনি যেতেছে না। কিন্তু ওই সময় ঈদের সিজন ছিল, বলছে যে গরু বাজার আছে, গরু বাজার নিয়ে যাবো না, তুমি আসো। তো ওর সাথে আমি ওদের গ্রামে বেড়াইতে গেলাম। যাওয়ার পরে রাত্রে হঠাৎ করে আমার একটু অসুবিধা হয়েছে, যার কারণে আমার বাইরে হয়েছে। আর গ্রামের মধ্যে গেলাম, টয়লেট গুলো একটু থাকে একটু দূরে, বাড়ির থেকে একটু দূরে টপে থাকে, যার কারণে আমার যাইতে একটু সমস্যা হইতেছে। আমি বললাম যে ভাই আপনি চলেন, একটু কাছে দাঁড়িয়ে থাকেন। বলে বলছে শুধু তুমি যাও, ব্যাপার না, আমি আসবো, ঠিক আছে। তো ভাইয়া দাঁড়া রয়েছে, আমি টয়লেট করতেছি, ওইখানে গেলাম। যাওয়ার পরে আসলে যেটা আমি এমনি বই পাই, কারণ নাই, আমি যেটা প্রস্তুত ছিলামও না, হঠাৎ করে একটা বাতাস, মনের একটা ভয় আছে যে অত দূরে আসলাম, নতুন একটা গ্রামের মধ্যে ফার্স্ট দিন, আবার রাত্রে কোনো সময় বাইরে হই নাই। হ্যাঁ, একটা এরকম একটা বাতাস, শু একটা বাতাস আসছে। আমি বললাম যে গ্রামে মধ্য বাড়ে আসতেই পারে, মানে গাছ বেড়ে আছে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম গরুর ডাক শব্দ। ওদের বাসায় গরু পালে না, কিন্তু গরুর ডাক আসতেছে। তারপর আমার ভয়ে তো আমি কিছুক্ষণ ডাক দিতে পারি না, কারণ একটু দূরে। তারপর আমি মনে মনে অনেক কিছু করতেছি। তারপর একটু হাইটে আসতেছি, দেখি না, এটা তো আবার কুকুরের ডাক দিতেছে। মানে একটা পর একটা ডাক, আওয়াজ চেঞ্জ করতেছে রাসেল ভাই। আমি অনেক কি করব, ডাকতেছি, মানে আমার শব্দ আসতেছে না, ভাইয়া ভাইয়া যেন বলতেছি, শব্দ আসতেছে না। তারপর আমি আসলাম বাসার মধ্যে, রুমের মধ্যে আইসা দেখলাম ভাইয়া ভাইয়া রাখতেছি, তাও নেই। তো ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে দেখলাম ভাইয়া নাই। তারপর আবার বাইরে এলাম, বাইরে হওয়ার পরে দেখি চালের মধ্যে ডিল মারতেছে, কয়েকটা ডিল পড়ছে। আমি তারপরও কিছু করতেছি না, ভাইয়া ভাইয়া দূরে যাই চিল্লাচ্ছি, কিন্তু কোনো শব্দ কারো পাচ্ছে না। তারপর দেখলাম গাছের মধ্যে, যেমন আমরা বড়ি গাছে জারি দিলে যে বুড়ি পারি না, এরকম শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে আমি তো লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম মানুষ হাঁটলে যে একটা ছায়া থাকে না, মানে লাইটের আলো ছায়া, এরকম একটা ছায়া গাছের নিচে। তারপর আমি এক চিতলি দিয়ে পড়ে গেছি। পরে আমি আর কিছু বলতে পারি না। পরে আন্টিরা আসছে, আসার পর দেখছে যে অবস্থা, পরে আমার গরম পানি দিয়ে গোসল টোসল করাইছে। তারপর আমি ভাইয়ার বলছে যে আপনি এরকম ভাবে চিল্লাইলাম বা আপনি এরকম ডাকলাম, আপনি কিছু আসলেন না। না, আমি তো এনেছিলাম, আমি তো তোমার এইসব কিছু জানি না।
তা আমি বুঝতে পারতেছি না যে এটা আমার সাথে কি হলো, কারণ ভাইয়া বলছে গরজ ছিল, দরজায় ছিল, আপনি কোথায় ছিলেন কি আসে বিষয় আমি কিছু বুঝতেছি না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি একটু পড়তে চাই। এবং এই ঘটনাটা হচ্ছে যে অনেক সময় আমরা অনেক কিছু দেখি এবং আমরা আমি একটু আগেও দেখছিলাম যে অনেকে লিখছেন যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে, প্রতি সপ্তাহে এরকম ঘটনা চাই। এটা আসলে আমাদের কিছু করার নাই। আমরা আসলে এখানে আমরা একেবারে নিরুপায়। যে ধরনের ঘটনা পাই সেই ধরনের ঘটনা আপনাদের শোনাই, এবং যে ধরনের ঘটনা আমরা পাই না সে ধরনের ঘটনা বানিয়ে লেখার কোনো উপায় নেই। সো আপনাদের চাইতে বেশি আগ্রহ নিয়ে প্রতিটা দিন আপনারা যেরকম প্রতি শুক্রবার ওয়েট করেন, আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ওয়েট করি যে একটা সুন্দর ঘটনা কেউ পাঠাবেন আমাদেরকে। সো এটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তো আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে ডেফিনেটলি আমাদেরকে পাঠাবেন। আমরা তো আপনাদের কাছে যাওয়ার অনেক চেষ্টা করছি, আপনারাও আমাদের সহযোগিতা করছেন। পুরো বাংলাদেশ ঘুরতে বেরিয়েছি আমরা ঘটনা সংগ্রহের জন্য। এবার আপনাদেরও একটু এগিয়ে আসতে হবে আসলে। তো যাই হোক, অনেক সময় আমাদের সাথে অনেক কিছু ঘটে যায় এবং আমরা চিন্তা করি যে আসলে এটা নিয়ে কতটুকু ঘাটানো উচিত। ঘাটালে অনেক সময় সমাধান হয়, আবার অনেক সময় এরকম বিপদ হয়ে যায়। ঘটনাটা ভয়ের কিনা জানি না, একটু অদ্ভুত। একটু বেশি ঘাটাঘাটি করতে গিয়ে কি পরিণতি হয়েছিল একটু শুনুন। আমি মোহাম্মদ হারুন রশিদ, আমি খুলনা সরকারি বিএল কলেজে অনার্স তৃতীয় বর্ষে ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি। আমার গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর থানায়। আমি আজ পরিবারে ঘটে যাওয়া সব থেকে হৃদয় বিদারক একটি ঘটনা বলতে যাচ্ছি। এটা 2005 সালের 20 রমজান, একটি কালো রাতের ঘটনা, যার একদিন পরে আমাদের পরিবারে এই যে শোকের ছায়া নেমে আসে এবং সেটা কখনো ভোলার মতো না, এমন একটা মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। আমার দাদার বয়স আনুমানিক তখন 60 হবে। তিনি বেশ সহজ সরল এবং ভীষণ সাহসী একজন মানুষ ছিলেন। 20 রমজান রাত 10টার পর থেকে আমার দাদা দাদি ও প্রতিবেশী চাচাচি মিলে কথাবার্তা বলছিলেন। রাত 11:30 পর একটি অস্বাভাবিক শব্দ সকলেই শুনতে পান। আমি একটু বলে রাখি, গ্রামে রাত 11:30 মানে কিন্তু অনেক রাত, কারণ এ সময় সকলে ঘুমিয়ে পড়েন। আমিও তখন ঘুমানোর অবস্থায় ছিলাম। পরের দিন আমি দাদার কাছ থেকে ঘটনাটি শুনি। যাই হোক, 11:30 পরে সকলে বারবার একই শব্দ শুনে বিরক্ত হয়ে পড়ে। শব্দটা ছিল এরকম, যেন কোনো পট অর্থাৎ তেলের পট যদি কুকুর বা শেয়াল নিয়ে বারবার কামড় দেওয়ার চেষ্টা করে তাহলে যেমন শব্দ হয় সেই রকম একটা শব্দ। বারবার শব্দটা শুনে মনে করলেন যে কোনো কুকুর হয়তো রান্নাঘর থেকে তেলের পট বা অন্য জিনিসপত্র নিয়ে গেছে। তাই দাদা এবং তার সমবয়সী চাচা টর্চ লাইট নিয়ে শব্দের উৎসটা দেখার জন্য বাড়ির সামনে বাগানের দিকে গেলেন। কিন্তু অন্ধকার, যেখান থেকে শব্দটা শোনা যাচ্ছিল সেখানে লাইট দেখা যাচ্ছিল, সেখানে কিছুই নেই। কিন্তু পুনরায় একই শব্দ বাগানের অন্য স্থানে শোনা যাচ্ছিল। বিষয়টি বারবার একই জায়গায় হওয়ায় প্রতিবেশী চাচা বললেন হয়তো শিয়াল তাদেরকে বাগানে ঘোরাচ্ছে। তাই সকলে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তারা আবার আলোচনা শুরু করলেন, কিন্তু পুনরায় একই শব্দ শুনে বিষয়টি অস্বাভাবিক মনে করে দুজনকে ডেকে নিয়ে আবার বাগানের ভিতরে অনুসন্ধান করলেন। কিন্তু যেখানে শব্দ হয় সেখানে লাইট মারলে শব্দটা আরেকটু দূরে চলে যায়। এভাবে সমস্ত বাগান ঘুরে বেড়িয়ে 4-5 জন চারদিক থেকে দেখার চেষ্টা করছেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। সকলে মনে করলেন এটা একটা অদৃশ্য শব্দ। সকলেই অস্বাভাবিক মনে করে দাদাকে বারবার নিষেধ করলেও দাদা বিষয়টি কি হচ্ছে তা পরিষ্কার হওয়ার জন্য ওদেরকে নিয়ে আরো খোঁজাখুঁজি। শব্দটা এক পর্যায়ে বাগান থেকে পেরিয়ে মাঠের দিকে চলে যায়। হরিহর নদ নামে আমরা যেটাকে গাং বলি, সেই গাঙের পাশ দিয়ে যেতে থাকে। একটু দূরেই নদীর সাথে একটি শ্মশান রয়েছে। শব্দটা সেই দিকে ক্রমান্বয়ে যেতে থাকায় সকলে অস্বাভাবিক কিছু তা নিশ্চিত মনে করে দাদুকে বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। কিন্তু দাদুর ঘুম আসে না। একই শব্দ পুনরায় বারবার শুনতে পেয়ে দাদা লাইট নিয়ে আবার বের হন। দাদি নিষেধ করা সত্ত্বেও দাদা একাই বের হয়ে যান এবং দাদির 2 দিন আগে জ্বর ছিল। দাদার প্রচুর সাহস থাকায় পুনরায় সমস্ত বাগান তিনি একাই ঘুরে বেড়ান এবং খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে নদীর পাশ দিয়ে সেই শ্মশানের দিকে যেতে থাকলে সকলের ধারণা সঠিক তা নিশ্চিত হয়ে দাদা বাড়িতে ফিরে আসেন। 2-4 দিকে দাদা ঘুমিয়ে পড়েন এবং রমজান মাস হয় 3:30 পরে সেহেরি করতে ওঠেন। সেহেরি করে ফজরের আজানের নামাজ পড়ার পরে পুনরায় ঘুমিয়ে পড়েন। কিন্তু দাদা একটু ভয় পান।
সমস্ত ঘটনা এর পরের দিন দাদার কাছ থেকে শুনেছিলাম, কারণ আমি ঘটনার সময় ঘুমিয়েছিলাম, আমার আম্মু আমাকে ডাকেনি। পরের দিন দাদা আমাকে এভাবে ঘটনা শুরু করেছিলেন যে কাল রাতে আমরা জিন তাড়িয়েছি। দাদা আমাকে খুব ভালোবাসতো, কারণ আমি ছিলাম তার বড় ছেলের বড় পুত্র, অর্থাৎ তার বড় পুত্র। তার সমস্ত ঘটনা আমাকে তিনি খুলে বললেন এবং তার ভেতর কোনো রকমের কোনো ভয় আমি লক্ষ্য করিনি। এরপর দাদা গেলেন বাজার করতে। বিকেলে দাদা নিজে মুরগির মাংস রান্না করলেন, কেননা দাদি অসুস্থ ছিল। তাছাড়া দাদা মাঝে মাঝে মাংস নিয়ে আসলে নিজেই রান্না করতেন। কিন্তু রান্নার পর ইফতারের সময় হলে আমরা মসজিদে যাই এবং ইফতারের একটু আগে দাদার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। এমনকি তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তার মানে চিকিৎসা দেওয়ার পর তার ব্যথা কমে না। তারপর টেস্ট করানো হয়, রিপোর্ট গুলো দেখে ডাক্তাররা কোনো রোগ দেখতে পারেন না। এমনকি তাকে নলের মাধ্যমে তার পেট পরিষ্কার করা হয় এবং একজন ডাক্তার পরামর্শে তাকে ভয় পাওয়ার জন্য পানি পড়া খাওয়ানো হয়, তেল পড়া মাখানো হয় এবং তাবিজ কবজ করা হয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। অবস্থা আরো অবনতি হলে ডাক্তার তাকে মানে রিলিজ করে দিতে চায় ভালো চিকিৎসার জন্য। বিকেলে রিপোর্ট গুলো নিয়ে পরিচিত প্রাইভেট ক্লিনিকের ডাক্তারকে দেখানো হয় এবং সমস্ত ঘটনা খুলে বলা হয়। ঘটনা শুনে ডাক্তার বাকরুদ্ধ হয়ে যান, তিনি কোনো কথা বলছিলেন না। পরে তিনি কোনো সমাধান দেননি, এমনকি তার ক্লিনিকে ভর্তি করানোর কথা বললে তিনি কিছুই বলেননি। তারপরে ভর্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ভর্তি করানো সম্ভব হয়নি। নিয়ে আসার আগেই দাদা বিকেল 4:30 মারা যান। আমি আজও এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা পাইনি। এই ঘটনার কোনো লজিক্যালি এবং মানে সায়েন্টিফিক্যালি এটার কোনো ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু আমি মাঝে মাঝে ধারণা করি বারবার হয়তো কোনো কুকুর বা শিয়াল সেই শব্দ করছিল, কিন্তু আমার আবার মনে হয় তাহলে সেটা শ্মশানের দিকে কেন যাবে। কিন্তু সর্বদা আমি এটা বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা আমার দাদুর মৃত্যু হয়তো এভাবেই নির্ধারণ করে রেখেছিলেন। এটা একটা মাধ্যম মাত্র, যার কোনো সঠিক ব্যাখ্যা হয়তো থাকবে না। রাসেল ভাই, ঘটনাটি লেখার সময় আমার দাদাকে ভীষণ মিস করছি। ঘটনাটি হয়তো ভয়ের না, অস্বাভাবিক একটি ঘটনা, সকলকে শেয়ার করলাম। তো এই হচ্ছে ঘটনা এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bam. The night comes alive. ওয়েলকাম ব্যাক। একটা খবর দিই, সেটা হচ্ছে যে চলছে অমর 21 বই মেলা এবং কালকে আমাদের নতুন একটা বই আমাদের স্টলে আসছে, সেটা হচ্ছে ম্যাপ নাম্বার 13 এবং অলরেডি 13টি লোবান নেবে না। গত সপ্তাহে আমরা সেটার মোড়ক উন্মোচন করেছি, আপনাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে এবং আপনাদের সাথে দেখা হয়েছে। অনেকে আগে এসেছিলেন, তারা চলে গেছেন, অনেকে হয়তো একটু বেশি পরে এসেছিলেন, তারাও এসে আমাদের পাননি। আশা করছি কালকে সন্ধ্যা আপনাদের পেয়ে যাব মোড়ক উন্মোচনের সময়। এবং আমার মনে হয় যে আজকে সব ধরনের গল্পই আমরা রাখার চেষ্টা করেছি, দেশের বাইরের, দেশের এবং গ্রামের, শহরের, সব জায়গার মেলানো ঘটনা ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আনন্দ দিতে পেরেছি এবং বিভিন্ন স্তরের বিভিন্ন জায়গার মানুষের। এবং আমি মানে আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে আসলে আমাদের কিছু করার নাই। সুতরাং আপনাদেরই পাঠাতে হবে সেরা ঘটনাগুলো এবং আপনাদেরই যারা ঘটনা পাঠিয়েছেন, যাদের কাছে ঘটনা নেই, তাদেরও কিন্তু অনেক কিছু করার আছে। তারা পাশের জনকে বা অন্যজনকে উৎসাহিত করতে পারেন ঘটনা পাঠানোর জন্য। যাই হোক, আমরা আজকে শেষ করব, তবে তার আগে বলবি একটা অডিও ক্লিপ দিয়ে শেষ করব। তবে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে। সেই পর্যন্ত এবং তার আগে আপনার সাথে দেখা হচ্ছে আগামীকাল বই মেলায়। তো যাই হোক, সেই পর্যন্ত আগামী সপ্তাহ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। যেতে জানিয়ে দিই আপনাদের সবাইকে আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটি bhutfm@radio.fm, স্পেলিংটি বলে দিচ্ছি BHWPFM@RADIOFORT.FM। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আবার আগামী সপ্তাহে কথা হবে। সেই পর্যন্ত সবাইকে টাটা। আমি মাসুম, খুলনা মেডিকেল স্টুডেন্ট। আর মেনলি ঘটনাটা আমার নিজের সাথে ঘটছে, আমার বাড়ির সামনে। ওইটা
মানে একটা ছোট জঙ্গলের মতো, বাট ওইখানের ফ্যাক্ট হচ্ছে ওইখানে একটা অনেক মোটা পুরোনো কালে একটা রেন্ট্রি গাছ ছিল। বাট ওইটা সম্পর্কে আমরা ঘটনা শুনছি অনেক, বাট ভয় পাইতাম না বেশি। আমাদের পাশে উপজেলাতে একটা সিনেমা হল ছিল, আমরা রাত্রে ওইখানে সিনেমা দেখতাম। ওই অকেশনে সিনেমা দেখার পরে আমরা রাত্রে আসতাম। তো ওইখানে যাওয়ার সময় যানবাহন পাওয়া যেত, বাট আসার সময় কোনো যানবাহন পাওয়া যেত না মেইনলি। তো 9টার শো দেখতে ঢুকলে আমরা 12টা বা 1টা বাজতো। তো পায়ে হাইটা পরে আমাদের বাড়িতে আসতে হইতো। আসল ঘটনা স্টার্ট হয় মানে আমরা ওই দিন সিনেমা দেখতে গেছি, যাওয়ার পরে আমাদের ফিরতে ফিরতে রাত হয়েছে। তো আমরা বাজার পর্যন্ত আসার পরে আমরা ছিলাম 10-12 জনের মতো। বাজার পর্যন্ত আসার পরে আমরা শুধু 2 জন, আমি আর আমার এক ভাতিজা, কিন্তু আমার সমবয়সী সে আলামিন, সেই 2 জন ছিলাম। তখন আমরা খুব ভয় পাইতেছিলাম যে আমরা আসলে কিভাবে ঢুকবো, কারণ আমাদের বাড়িতে ঢুকার আগে ওই যে একটা জঙ্গল বললাম, ডিপ একটা জঙ্গল, ওইটা পরে আর কি। তো আমাদের চিন্তা ছিল এখানে যে এখানে ভয়ঙ্কর একটা কিছু করতে পারে। আমরা মানে অনেক মানুষ টানুষ খুঁজলাম, কিন্তু কাউকে পাইলাম না। তখন 2 জন রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা ওই যে ভয়ঙ্কর জঙ্গলটা ছিল ওইটা ঠিকই পার হইছি। তখন আমরা মোটামুটি ফ্রি, যে না আমাদের কিছু হয় নাই, যেহেতু এখন আর কিছু ঘটবেও না। তখন আমার তার বাড়িটা ছিল মানে জঙ্গলটা, যেখানে রেন্টি গাছটা ছিল সেটা আসলে ছিল আমাদের বাড়ির ঠিক সামনে, এবং ওইটার পাশ দিয়ে একটা রাস্তা আমাদের বাড়ির ভিতরে ঢুকছে আর কি ওইখানে। আর আলামিনের বাড়িটা ছিল ওই জঙ্গলের একটু পরে। তো আমরা যাইতেছিলাম, তখন আলামিন আমি বলতেছি যে তুই কি একলা যাইতে পারবি তোর বাড়িতে, আগে দিয়ে আসতে হবে। তখন সে বলছে না, এখন তো ভয়ের আর কিছু নাই, আমি একলা যাইতে পারবো। তখন আমার বাড়িতে ঠিক ঢোকার আগ মুহূর্তে সামনে জঙ্গলটা পড়ে আর কি, ওখানে আমাদের চোখ গেল। চোখ যাওয়ার পরে আসলে দেখছি হইছে একটা লাশ এরকম শোয়া, আর লাশকে সামনে নিয়ে সাদা কাপড় পরিহিত অবস্থায় জানাজা হচ্ছে একটা। তখন রাত্রের 2টা বাজে এরকম। তো নর্মাল ঘটনা না, তখন আমরা ভয়ই পাইছি মোটামুটি অনেক। ভয় পাওয়ার পরে আমরা 2 জনে আমাদের বাড়ির ভিতরে দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমাদের দরজার উপরে গিয়া পড়লাম। আমাদেরকে তারপরে আব্বা মা বা যারা ছিল তারা অনেক কিছু জিজ্ঞেস করতেছে, বাট আমাদের মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না। অনেক ভয় পাইছিলাম আর কি। ওই রেন্ট্রি গাছটা সম্পর্কে আরেকটা কথা হচ্ছে, রেন্ট্রি গাছটা কাটার পরে আমরা এটা টের পাইছি। মানে ওই প্রত্যেক শুক্রবারে আমরা যে সময় নামাজ পড়তে যাইতাম, নামাজ পড়ার সময় ওই রেন্ট্রি গাছটা থেকে একটা অনেক সুন্দর আতরের ঘ্রাণ পাওয়া যেত আর কি প্রত্যেক শুক্রবারে। কিন্তু রেন্ট্রি গাছটা কাটার পরে সেই ঘ্রাণটা আর পাওয়া যায়নি। আর তারপরে ওইটা 2007 সালের ঘটনা। আর তারপরে ঘটনা ঘটতে হচ্ছে এই গাছটা মানে বিক্রি করার অনেক চেষ্টা করা হয়েছে, মানে অনেকে কিনতে চাইছে। তারপর কেনার পরে ওই গাছের কাছে আসছে, আসার পরে মানে কেউ আলটিমেটলি সেটা কিনে নেয়। বাট অনেকদিন পরে গাছটা ছিল আমার চাচার। অনেকদিন পরে এক লোক মানে রাজি হয়েছে, সে গাছটা কিনবে, কাঠের ব্যবসা করে সে। তখন সে 4-5 জন লোক বলছে যে কাটার জন্য দায়িত্ব দিছে গাছটা, কিন্তু কেউ রাজি হইতেছে না। তখন সে এবং তার এক আত্মীয় মিলে গাছটা কাটা শুরু করছে আর কি, এবং আলটিমেটলি সে গাছটা কাটছে। কাটার পরে গাছটা সে বাজারে সমিলে নিয়ে রাখছে, অনেক বড় গাছ। কিন্তু সমিলে রাখার পরে মানে 2-3 দিন পরে মানে গাছটাকে খুঁজে পায় নাই সে। গাছটাকে খুঁজে না পাওয়ার সাথে সাথে মানে তার অনেক অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, মানে অনেক কিছু হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, সে ভালো হইতেছে না। আলটিমেটলি তার এই অসুস্থতা কাটানোর জন্য কবিরাজের কাছে গেছে সে। কবিরাজ তখন ওই যে আসন পাতে, বিভিন্ন জিনের আসর টাসর দেখার জন্য আসন পাতে, সেই আসন পাতানো হয়েছে। আসন পাতার পরে দেখা গেছে যে ওই রেঞ্জি গাছটাতে জিনের বাস ছিল আর কি। জিনের বাস ছিল, ওই জন্য জিন তার এই অবস্থা করতেছে। তারপরে তার কাছে চাওয়া হয়েছে যে একটা পাঠা দিতে হবে আর 25 জোড়া সাদা কবুতর, এটা দিতে হবে। আর সেটা দিয়ে আসতে হবে আমাদের গ্রামের সামনে, যে বললাম একটা বিলের মাঝখানে 3টা রাস্তা একসাথে হয়েছে, ওইখানে দিয়ে আসতে বলছে। তখন আবার যাইতে হবে, ওই লোকের একলা যাইতে হবে বা সাথে আরেকজন দিতে পারবে। তখন কিছুদিন পরে নিয়ে যাওয়া হলো, ওই পাঠা নিয়ে যাওয়া হলো একটা, আর 25 জোড়া কবুতর নিয়ে যাওয়া হলো। তারপরে এইগুলা দেওয়ার পরে আলটিমেটলি লোকটা ভালো হয়েছে। Bhoot FM, the night.